শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারি, তোমাকে বলাতে গিয়ে একটু যেন ফাঁকি না দিই। আমাকে বলতেই হলো, তোমরা অত চেঁচিয়ে কথা কইও না, ঠিক কথাটি আস্তে বলো। For God's sake hold your tongue and let me love. একখানা আস্ত নিবারণ চক্রবর্তী তুমি নিশ্চয়ই আগে থেকে গড়ে তুলে পকেটে করে নিয়ে এসেছো, কেবলমাত্র ভালো মানুষকে বোকা বানাবার জন্য। কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকে বলে কালচার। কিছুই তোমার সহজে পছন্দ হয় না, সেই জন্যই তোমাকে এত ভয় করি মিতা। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতার প্রথম পর্ব। আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প, শেষের কবিতার প্রথম পর্ব। অমিত রায় একজন ব্যারিস্টার। ইংরেজি ছাঁদে রায় পদবী যখন রয় ও রে হয়ে গেল, তখন তার শ্রী ঘুচে গেলেও সংখ্যা বৃদ্ধি হল। আর এই কারণেই নামটাকে অসামান্যতা দিতে অমিত এমন একটা বানান লেখা শুরু করল, যাতে ইংরেজ বন্ধু ও বান্ধবীদের মুখে তার উচ্চারণ গিয়ে দাঁড়ালো অমিত রায়। অমিতের বাবা ছিলেন দিগ্বিজয়ী ব্যারিস্টার। যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন, সেটা তাঁর পরবর্তী 3 প্রজন্মকে অধঃপতনে নিয়ে যাবার পক্ষে যথেষ্ট। কিন্তু অমিত বিনা বিপত্তিতে এ যাত্রা টিকে গেল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ের কোঠায় পা দেবার আগেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয়। সেখানে পরীক্ষা দিতে দিতে এবং না দিতে দিতে ওর 7 বছর কেটে গেল। তবে বুদ্ধি বেশি থাকাতে পড়াশোনা বেশি না করলেও বিদ্যেতে কমতি আছে বলেও মনে হতো না। অমিতের বাবার ইচ্ছে ছিল তার একমাত্র ছেলের মনে অক্সফোর্ডের রং যেন এমন পাকা করে ধরে, যাতে দেশে এসেও তা ধুয়ে না যায়। অমিত মনে করে, আমাদের দেশের সাহিত্য বাজারে যাদের নাম আছে, তাদের স্টাইল নেই। এই লেখকদের লেখা অনেকটা উটের মতো, ঘাড়ে গর্দানে, সামনে পেছনে, পিঠে পেটে পুরোটাই বেখাপ্পা। চালটা ঢিলে নড়বড়ে, বাংলা সাহিত্যের মতো ন্যাড়া ফ্যাকাশে মরুভূমিতে তার চলন। অমিত বলে, ফ্যাশনটা হলো মুখোশ, আর স্টাইলটা হলো মুখশ্রী। নিজের মন রেখে চলে যারা, তারাই একমাত্র স্টাইলটা বোঝে। আর অপরের মন রাখতে গেলে ফ্যাশন ছাড়া গতি নেই। এই তো নসিরামের কথাই ধরুন না, বঙ্কিমচন্দ্রকে নকল করে মনমোহনের মোহনবাগান লিখতে গিয়ে বঙ্কিমকেই মাটি করে ফেললেন তিনি। আরে বাবা, বারোয়ারি তাঁবুতে ব্যবসাদার নাচওয়ালিকে পাবেন, কিন্তু শুভদৃষ্টিতে নতুন বউয়ের মুখ দেখবার সময় বেনারসি ওড়নার ঘোমটাটাই চাই। অমিত কথা বলতে জানে বটে, বলেছে ভালো। হ্যাঁ, কথাটায় দম আছে বলতে হবে, কিন্তু বলেছে ভালো। আমরা আসলে নিজেদের মতো রাস্তাটা করে নিতে পারি না তো, অন্য 5 জনের পথে হাঁটতেই অভ্যস্ত। তাই আমাদের দেশে স্টাইলের এত অনাদর। ইন্দ্র, চন্দ্র, বরুণ একেবারে স্বর্গের ফ্যাশন দুরস্ত দেবতা, কিন্তু শিবের ছিল স্টাইল। এত অরিজিনাল যে মন্ত্র পড়া যজমানেরা পর্যন্ত তাকে হোমের আহুতি দিতে ঘাবড়ে যেত। বাহ, যাই বলো, বেশ বলেছে তো কথাটা। হ্যাঁ সত্যি, ভেবে দেখার মতো কথা। হ্যাঁ সত্যি। আরে দূর দূর, অমিত কেবলই ছোট লেখককে বড় করে, আর বড় লেখককে খাটো করবার জন্য এসব বলে। অবজ্ঞার ঢাক পেটানোই তার শখ। ইংরেজি সাহিত্যে MA পাশ নবকৃষ্ণ অমিতের কথা একেবারেই সইতে পারত না। নামজাদা ইংরেজ লেখকদেরকেও নগণ্য করতে অমিতের বুক এতটুকু কাঁপত না।
বাজারে চলতি লেখক প্রশংসা করবার জন্য যাদের লেখা পড়ে দেখবার দরকারই হয় না, তাদের লেখারও চোখ বুজে নিন্দে করতে ওর বাঁধে না। আসলে যারা নামজাদা তারা ওর কাছে বড় বেশি সরকারি, বর্ধমানের ওয়েটিং রুমের মতো। আর যাদের ও নিজে আবিষ্কার করেছে তাদের ওপর ওর খাস দখল, যেন স্পেশাল ট্রেনের সেলুন কামরা। অমিতের নেশাই হলো স্টাইলে, কেবল সাহিত্য বাছাই কাজে নয়, পোশাক আশাক ব্যবহারেও। ওর চেহারাতেই একটা বিশেষ ছাঁদ আছে। 5 জনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়, ও হলো একেবারে পঞ্চম। দাড়িগোঁফ কামানো, চাঁচা মাজা, চিকন শ্যামবর্ণের সুন্দর গোলগাল মুখে স্ফূর্তিভরা ভাব আর চঞ্চল চাউনিতে সে সকলের মাঝে বেশ আলাদা করে চোখে পড়ার মতো। কারোর কথার জবাব দিতে তার একটুও দেরি হয় না। সাদা থানের যত্নে কোঁচানো ধুতি পরে, পাঞ্জাবির বাঁ কাঁধ থেকে বোতাম থাকে একেবারে ডান দিকের কোমর পর্যন্ত, আস্তিনের সামনের দিকটা কনুই পর্যন্ত দুভাগ করা, আর কোমরে ধুতিটাকে ঘিরে একটা জড়ি দেওয়া চওড়া খয়েরি রঙের ফিতে। তারই বাঁ দিকে ঝুলছে বৃন্দাবনী ছিটের একটা ছোট থলি, তার মধ্যে ওর ট্যাগ ঘড়ি, পায়ে সাদা চামড়ার উপর লাল চামড়ার কাজ করা কটকি জুতো। বাইরে যখন যায় একটা পাট করা পাড়ওয়ালা মাদ্রাজি চাদর বাঁ কাঁধ থেকে হাঁটু পর্যন্ত ঝুলতে থাকে। বন্ধু মহলে যখন নিমন্ত্রণ থাকে তখন আবার মাথায় চড়ায় এক মুসলমানি টুপি, সাদার উপর সাদা কাজ করা। ওর দলের লোকজন বা ওর বয়সের কেউ এরকম পরে না বলেই ও পরে। একে ঠিক সাজ বলবো না, এ হচ্ছে ওর এক রকমের উচ্চ হাসি। ওর বিলিতি সাজের মর্ম যারা বোঝে তারা বলে কিছু আলুথালু গোছের বটে, কিন্তু ইংরেজিতে যাকে বলে ডিস্টিংগুইশড। নিজেকে অপরূপ করবার শখ ওর নেই, কিন্তু ফ্যাশনকে বিদ্রূপ করবার কৌতুক ওর মধ্যে যথেষ্ট আছে। অমিতের একেবারে বেহিসেবি উড়নচণ্ডী যৌবন যেন বান ডেকে ছুটে চলেছে বাইরের দিকে, সমস্ত কিছু নিয়ে ভাসিয়ে চলেছে, হাতে যেন কিছুই রাখে না। নিজের দলের মেয়েদের সঙ্গে অমিতের ব্যবহার দেখে তার দলের পুরুষদের মনে ঈর্ষা হয়। মেয়েদের প্রতি অমিতের ঔদাসীন্য না থাকলেও বিশেষভাবে কারো প্রতি তার আসক্তিও দেখা যায় না। আবার কোনোখানে তার মধুর রসেরও অভাব ঘটে না। এক কথায় বলতে গেলে মেয়েদের সম্বন্ধে ওর আগ্রহ নেই, কিন্তু উৎসাহ আছে। অমিত পার্টিতেও যায়, তাসও খেলে, ইচ্ছে করেই বাজিতে হারে। যে মেয়ের গলা বেসুরো তাকে দ্বিতীয়বার গাইতে জোর করে। আবার কাউকে বিশ্রী রঙের কাপড় পরতে দেখলে কাপড়টা কোন দোকানে কিনতে পাওয়া যায় সেটাও জিজ্ঞাসা করে। যার সঙ্গে যখন কথা বলে সেই কথায় বিশেষ পক্ষপাতের সুর লাগায়, অথচ সবাই জানে ওর পক্ষপাতটা সম্পূর্ণ নিরপেক্ষ। যে মানুষ অনেক দেবতার পূজারী, আড়ালে সব দেবতাকেই সে সব দেবতার চেয়ে বড় বলে সম্মান করে। দেবতাদের বুঝতে বাকি থাকে না, অথচ তারা খুশিও হন। কন্যার মায়েদের আশা কিন্তু কিছুতেই কমে না। তবে কন্যারা বুঝে নিয়েছে যে অমিত সোনার রঙের দিগন্ত রেখা, ধরা দিয়েই আছে, তবু কিছুতেই ধরা দেবে না। মেয়েদের সম্বন্ধে ওর মন তর্কই করে, শুধু কোনো মীমাংসায় আসে না। সেদিন পিকনিকে গঙ্গার ধারে যখন ওপারের ঘন কালো পুঞ্জীভূত স্তব্ধতার উপরে চাঁদ উঠল, ওর পাশে বসা লিলি গাঙ্গুলিকে ও বলল, গঙ্গার ওপারে ওই নতুন চাঁদ, আর এপারে তুমি আর আমি। এমন দৃশ্য অনন্তকালের মধ্যে কোনোদিনই আর হবে না। অমিত, তুমি যা বললে সেটা এত বেশি সত্য যে না বললেও চলতো। এই যে এই দেখো, এই মুহূর্তে যে ব্যাঙটা টপ করে জলে লাফিয়ে পড়লো, এটাও তো অনন্তকালের মধ্যে আর কোনোদিনও ঘটবে না, তাই না? তফাৎ আছে লিলি, একেবারে অসীম তফাৎ। আজকের সন্ধেবেলায় এই ব্যাঙের লাফানোটা একটা খাপ ছাড়া জিনিস, কিন্তু তোমাতে আমাতে চাঁদেতে, গঙ্গার ধারায়, আকাশের তারায় একটা যে সুরেলা ঐকতান সৃষ্টি হয়েছে, এ যেন একেবারে বেথোভেনের মুনলাইট সোনাটা। আমার মনে হয় বিশ্বকর্মার কারখানায় হয়তো একটা পাগলা শ্যাকরা আছে,
সে একটা নিখুঁত গোল সোনার চক্রে এক দুষ্প্রাপ্য আংটি বানিয়েই অমনি সেটা সমুদ্রের জলে ফেলে দিল, আর তাকে কেউ খুঁজে পাবে না। তা ভালোই হলো, তোমার ভাবনা রইল না। বিশ্বকর্মার শ্যাকরার বিল তোমাকে শুধতে হবে না। কিন্তু লিলি, কোটি কোটি যুগের পর যদি হঠাৎ কখনো তোমাতে আমাতে মঙ্গল গ্রহের লাল অরণ্যের ছায়ায় কোনো একটা 1000 ক্রোশ লম্বা খালের ধারে মুখোমুখি দেখা হয়, আর যদি শকুন্তলা সেই জেলেটা বোয়াল মাছের পেট চিরে আজকের এই অপরূপ সোনার মুহূর্তটিকে আমাদের সামনে এনে ধরে, তখন আমরাও চমকে উঠে মুখ চাওয়াচাওয়ি করব। তারপরে কি হবে ভেবে দেখো। উফ অমিত, তারপরে সোনার মুহূর্তটি অন্য মনে খসে পড়বে সমুদ্রের জলে, আর তাকে পাওয়া যাবে না। পাগলা শ্যাকরার গড়া এমন কত মুহূর্ত তোমার খসে পড়ে গেছে, ভুলে গেছো বলে তার হিসেব নেই। আমি চলি। লিলি গাঙ্গুলি জানত অমিতের কথায় যেটুকু সত্য আছে তা কেবল কথা বলার কায়দাটুকুর মধ্যেই আছে। তার বেশি দাবি করতে গেলে বুদবুদের ওপরকার বর্ণচ্ছটাকে দাবি করা হয়। অমিতের সাথে লিলির এই ঘটনাটা আসলে কোনো বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী কিছু নয়। অমিতের 2 বোন, যাদের ডাকনাম সিসি এবং লিসি, যেন বাজারে অত্যন্ত হালের আমদানি। উঁচু হিলতলা জুতো, লেসওয়ালা বুক কাটা জ্যাকেটের ফাঁকে প্রবালে ও অ্যাম্বারে মেশানো মালা, শাড়িটা গায়ে তির্যক ভঙ্গিতে আঁট করে ল্যাপটানো। এরা খুটখুট করে দ্রুত লয়ে চলে, উঁচু স্বরে কথা বলে, স্তরে স্তরে হাসির আওয়াজ তোলে। মুখটা অল্প বেঁকিয়ে ঠোঁটের কোণায় একটা হাসি মেখে ভুঁড়ো তুলে তাকায়। গোলাপি রেশমের ছোট পাখা মাঝে মাঝে গালের কাছে ফুরফুর করে নাড়ায়, এবং সেই পাখার আঘাতে তাদের পুরুষ বন্ধুর কৃত্রিম স্পর্ধার প্রতি কৃত্রিম তর্জন প্রকাশ করে থাকে। অমিতের বোন সিসি লিসিরা ওকে বলে, অমি, তুমি বিয়ে করো না কেন? বিয়ে ব্যাপারটায় সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী, তার নিচেই পাত্র। অবাক করলে, মেয়ে তো এত আছে, তবু তোমার। মেয়ে বিয়ে করতো সেই পুরাকালে লক্ষণ মিলিয়ে। আমি চাই তেমন পাত্রী, নিজের পরিচয়েই যার পরিচয়, জগতে যে অদ্বিতীয়। দেখো, তোমার ঘরে এলেই তুমি হয়ে যাবে প্রথম, আর সে হয়ে যাবে দ্বিতীয়। তখন তোমার পরিচয় হবে তার পরিচয়। আমি মনে মনে যে মেয়ের ব্যর্থ প্রত্যাশায় ঘটকালি করি, সে মেয়ে প্রায়ই ঘর পর্যন্ত এসে পৌঁছয় না। সে আকাশ থেকে পড়ন্ত তারা, হৃদয়ের বায়ুমণ্ডল ছুঁতে না ছুঁতেই জ্বলে ওঠে, বাতাসে মিলিয়ে যায়। ঘরের মাটি পর্যন্ত তার আশা হয়েই ওঠে না। অর্থাৎ সে তোমার বোনেদের মতো একটুও না। অর্থাৎ সে ঘরে এসে কেবল ঘরের লোকের সংখ্যাই বাড়িয়ে তুলবে না। আচ্ছা ভাই সিসি, বিনি বোস তো অমির জন্য পথ চেয়ে তাকিয়ে আছে, ইশারা করলেই ছুটে এসে পড়ে। তা তাকে ওর পছন্দ নয় কেন বলো তো? বলে তার নাকি কালচার নেই। কেন ভাই, সে তো বটানিতে MA ফার্স্ট। তা এতদিন বিদ্যেকেই তো কালচার বলে জানতাম, তাই না? কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকে বলে কালচার। পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি। ইস, বিমি বোসের কোনো আদর নেই ওর কাছে। উনি নিজেই যেন তার কত যোগ্য। আমি যদি বিমি বোসকে বিয়ে করতে পাগলও হয়ে ওঠে, আমি কিন্তু ওকে সাবধান করে দেবো, সে যেন ওর দিকে ফিরেও না তাকায়। পাগল না হলে বিমি বোসকে বিয়ে করতে চাইবই বা কেন? সে সময়ে আমার বিয়ের কথা না ভেবে উপযুক্ত চিকিৎসার কথা ভেব। আত্মীয় স্বজন অমিতের বিয়ের আশা একেবারে ছেড়েই দিয়েছে। তারা ভেবে নিয়েছে বিয়ের দায়িত্ব নেবার যোগ্যতা ওর নেই, তাই ও কেবল অসম্ভবের স্বপ্ন দেখে আর উল্টো কথা বলে মানুষকে চমক লাগিয়ে বেড়ায়। ওর মনটা আলে আর আলো, মাঠে ঘাটে ধাঁধা লাগাতেই আছে, ঘরের মধ্যে তাকে আনবার জো নেই। অমিতের বোনেরা ওর এই উল্টো কথা বলার অভ্যেসটা নিয়ে বেশ বিরক্ত।
ইতিমধ্যে অমিত যেখানে সেখানে হো হো করে বেড়াচ্ছে, ফিরপোর দোকানে যাকে তাকে চা খাওয়াচ্ছে, যখন তখন মোটরে চড়িয়ে বন্ধুদের অনাবশ্যক ঘুরিয়ে নিয়ে আসছে, এখান ওখান থেকে যা কিছু কিনছে আর একে ওকে বিলিয়ে দিচ্ছে। ইংরেজি বই সদ্য কিনে এ বাড়িতে ও বাড়িতে ফেলে আসছে, আর তা ফিরিয়ে আনছে না। একদিন কোনো একজন ডেমোক্রেসির গুণ বর্ণনা করায় অমিত বলে উঠেছিল, বিষ্ণু যখন সতীর মৃতদেহ খণ্ড খণ্ড করলেন, তখন দেশ জুড়ে যেখানে সেখানে তার 100-র বেশি পীঠস্থান তৈরি হয়ে গেল। এ যুগেও ব্যাপারটা ঠিক তাই হে। আস্ত ডেমোক্রেসির বদলে খুদে খুদে অ্যারিস্টোক্র্যাটে পৃথিবী ছেয়ে গেল। কেউ পলিটিক্সে, কেউ সাহিত্যে, কেউ সমাজে। তাদের ধার কিংবা ভার কিছুই নেই, নিজেদের ওপর বিশ্বাসই নেই। আবার একদিন মেয়েদের ওপরে পুরুষের আধিপত্যের অত্যাচার নিয়ে কোনো এক সমাজহিতৈষী পুরুষদের নিন্দা করছিল। অমিত মুখ থেকে সিগারেটটা নামিয়ে ফস করে বলে উঠল, পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে। দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর। মানেটা কি হলো? মানে হলো কি বলতে চাইছো তুমি? যে পক্ষের দখলে শিকল আছে সে শিকল দিয়েই পাখিকে বাঁধে, মানে জোর দিয়ে। শিকল নেই যার, সে বাঁধে আফিম খাইয়ে, মানে মায়া দিয়ে। শিকলওয়ালা বাঁধে বটে, কিন্তু ভোলায় না। আফিমওয়ালি বাঁধেও বটে, ভোলায়ও। মেয়েদের কৌটো আফিমে ভরা। প্রকৃতি শয়তানি তার যোগান দেয়। সেদিনের সভা এরপর সেখানেই শেষ হয়। একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয়। অমিত তার জীবনে এই প্রথম কোনো সভার সভাপতি হয়ে মনে মনে যুদ্ধ সাজ পড়ে গিয়েছিল। একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিল বক্তা। রবি ঠাকুরের কবিতাই যে কবিতা, এইটে প্রমাণ করাই ছিল তার উদ্দেশ্য। সকলে তার কথা মেনেও নিল, কিন্তু সভাপতি উঠে বলল, কবি মাত্রই উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 বছর পর্যন্ত। কবিরা হলো ক্ষণজীবী, আর ফিলোজফারের বয়সের গাছ পাথর নেই। রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো ওয়ার্ডসওয়ার্থের নকল করে অতি অন্যায় রকম বেঁচে আছে। ও যদি মানে মানে নিজেই সরে না পড়ে, তাহলে আমাদেরই ওর সভা থেকে উঠে আসতে হবে। আচ্ছা, আপনি সাহিত্য থেকে লয়্যালটি উঠিয়ে দিতে চান নাকি? একেবারেই। নতুন প্রেসিডেন্টের কাছে বর্ষার ফলার মতো কড়া রচনা চাই। এখন থেকে মন ভোলাবার ছন্দবদ্ধ ছলাকলা ফেলে দিতে হবে, মন কেড়ে নিতে হবে। তাজমহলকে ভালো লাগাবার জন্যই তাজমহলের নেশা ছুটিয়ে দেওয়া দরকার। কিন্তু ভালো জিনিস যত বেশি হয় ততই তো ভালো। ঠিক তার উল্টোটা। বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো। যেসব কবি 60-70 বছর পর্যন্ত বাঁচতে একটুও লজ্জা করে না, তারা নিজেকে সস্তা করে ফেলে। এক্ষেত্রে পাঠকদের কর্তব্য হচ্ছে কিছুতেই এইসব অতি প্রবীণ কবিদের বাঁচতে না দেওয়া। শারীরিক বাঁচা নয়, আমি কাব্যিক বাঁচার কথা বলছি। জানতে পারি কি কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান? নিবারণ চক্রবর্তী। নিবারণ চক্রবর্তী? সে কে? সে লোকটা কে? আজকের দিনে যে অঙ্কুর। হ্যাঁ হ্যাঁ, এর থেকেই আগামী দিনে উত্তরের বনস্পতি জেগে উঠবে। নমুনা চাই তার। হ্যাঁ হ্যাঁ, এর নমুনা চাই, নমুনা চাই, নমুনা চাই, নমুনা চাই, নমুনা চাই। তবে শুনুন, আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক। খোলদার বার্তা আনিয়াছি বিধাতার, মহাকালেশ্বর পাঠায়েছে দুর্লক্ষ। রবি ঠাকুরের দল সেদিন চুপ করে গেল, শাসিয়ে গেল, শাসিয়ে গেল, লিখে জবাব দেবে। সভাটাকে হতবুদ্ধি করে দিয়ে মোটরে করে অমিত যখন বাড়ি আসছিল, বোন সিসি তাকে বলল, একখানা আস্ত নিবারণ চক্রবর্তী তুমি নিশ্চয়ই আগে থেকে গড়ে তুলে পকেটে করে নিয়ে এসেছো, কেবলমাত্র ভালো মানুষকে বোকা বানাবার জন্যে। অনাগতকে যে মানুষ এগিয়ে নিয়ে আসে তাকেই বলে অনাগত বিধাতা। আমি তাই। নিবারণ চক্রবর্তী আজ মরতে এসে পড়ল, কেউ তাকে আর ঠেকাতে পারবে না। আচ্ছা অমিত, তুমি কি সকালবেলা উঠেই সেদিনকার মতো তোমার যত সানিয়ে বলা কথা বানিয়ে রেখে দাও? কখন কি দরকার হয় তার জন্য সবসময়ই প্রস্তুত থাকাই সভ্যতা। কিন্তু তোমার নিজের মত বলে কোনো পদার্থই নেই। যখন যেটা বেশ ভালো শোনায় সেইটাই তুমি বলে বসো। না সিসি,
নিজের বাঁধা মত নিয়ে আমি বসে থাকি না, থাকলে আমার মনের ওপর প্রত্যেকটা চলতি মুহূর্তের প্রতিবিম্ব পড়তো না। অমি, এই প্রতিবিম্ব নিয়েই তোমার জীবন কাটবে, দেখো। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল, তার কারণ সেখানে ওর দলের লোক কেউ যায় না। আরও একটা কারণ আছে, ওখানে কন্যাদায়গ্রস্ত বাবা মায়ের সংখ্যাও বিশেষ নেই। কিন্তু তার বোনেরা গেল দার্জিলিংয়ে। তাদের দলের বিমি বোস আগেভাগেই সেখানে গিয়েছিল। এবার বাঁ হাতে হাল কায়দার বেঁটে ছাতা, ডান হাতে টেনিস ব্যাট আর গায়ে নকল পারসিক শালের ক্লোক পরে বোনরা যখন ভাইকে বাদ দিয়ে দার্জিলিংয়ে গিয়ে পৌঁছল, তখন বিমি চারদিক চেয়ে আবিষ্কার করল দার্জিলিংয়ে জনতা আছে কিন্তু মানুষ নেই। ওদিকে অমিত সবাইকে বলে গিয়েছিল সে শিলং যাচ্ছে নির্জনতা উপভোগের জন্য। কিন্তু দুদিন যেতে না যেতেই বুঝল জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায়। ক্যামেরা হাতে দৃশ্য দেখে বেড়াবার শখও অমিতের নেই। কিছুদিন ওর কাটল পাহাড়ের ঢালুতে দেওদার গাছের ছায়ায় সুনীতি চাটুর্যের বাংলা ভাষার শব্দতত্ত্ব বই পড়ে। গল্পের বই সে ছুঁল না, কারণ ছুটিতে গল্পের বই পড়া সাধারণের দস্তুর। শব্দতত্ত্বের বই, আলস্য আর জড়তার ফাঁকে ফাঁকে এখানকার পাহাড়, পর্বত, অরণ্য ওর হঠাৎ কখনো কখনো সুন্দর লাগে, তবে সব সময় নয়। কারণ ওর মনে হয় এখানে বিস্তর আছে বটে, কিন্তু সবটা কেমন ছড়িয়ে পড়ে রয়েছে যেন। অমিতের মনের মধ্যেও এই একই ভাব। ও বোঝে যে ও নিজেও কেবলই বিক্ষিপ্ত হয়ে পড়ছে, আর এই দুঃখ ওর এখানেও যেমন শহরেও তেমনই। কিন্তু শহরে সেই চাঞ্চল্যটাকে সে নানা প্রকারে ক্ষয় করে ফেলে, আর এখানে এই চাঞ্চল্যটাই স্থির হয়ে জমে জমে উঠছে। এমন সময়ে সে যখন পালাই পালাই করছে, ঠিক সেই সময়ে পাহাড়ে পাহাড়ে, বনে বনে সজল মেঘের চাদর লুটিয়ে বর্ষা এলো। খবর পাওয়া গেল চেরাপুঞ্জির গিরিশৃঙ্গ এই নববর্ষার মেঘেদের আক্রমণ বুক দিয়ে ঠেকিয়েছে। অমিত স্থির করল এই সময়টাতে কিছুদিনের জন্য চেরাপুঞ্জির ডাকবাংলোয় গিয়ে সে থাকবে। সেদিন সে রাস্তা তদারককারী ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের মতো পুরু শুকতলাওয়ালা মজবুত চামড়ার জুতো, মোটা কম্বলের মোজা, কর্তা, সোলার টুপিতে সেজে বের হল। তবে তার পকেটে ছিল ৫-৭টা পাতলা এডিশনের নানা ভাষার কাব্যের বই। আঁকাবাঁকা সরু রাস্তা, এই রাস্তার শেষেই অমিতের বাসা। পথে লোকজন থাকার সম্ভাবনা একেবারেই না থাকায় সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছিল। ভেবেছিল আধুনিককালে দূরে থাকা প্রেয়সীর জন্য মোটরই দুধ হিসেবে ঠিকঠাক। শুধু চালকের হাতে একটা চিঠি দিলেই ব্যাপারটা সম্পূর্ণতা পায়। ও ঠিক করেই নিল পরের বছর একেবারে আষাঢ়ের প্রথম দিনেই মেঘদূতে লেখা রাস্তা দিয়েই মোটরে করে যাত্রা করবে। হয়তোবা অদৃষ্ট ওর পথ চেয়ে কাউকে বসিয়ে রেখে দিয়েছে। এমনই ভাবতে ভাবতে যখন সে চলেছে, তখন হঠাৎ ঠিক উল্টো দিক থেকেই আরেকটা গাড়ি ওপরে উঠে আসছে। পাশ কাটাবার জায়গা নেই। ব্রেক কষতে কষতে গিয়ে পড়ল একেবারে তার উপরে। পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পিছনে। তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবির মতো। চারিদিকে সবকিছু থেকে একেবারে আলাদা। ড্রয়িং রুমে এ মেয়ে অন্য 5 জনের মাঝখানে সম্পূর্ণ নিজের রূপে দেখা দিত না। দুর্লভ অবসরে অমিত তাকে দেখল। মেয়েটির পরনে সরু পাড় দেওয়া সাদা আলোয়ানের শাড়ি, সেই আলোয়ানেরই জ্যাকেট, পায়ে সাদা চামড়ার দিশি ছাঁদের জুতো। মেয়েটির গরম লম্বাটে, গায়ের রং চিকন শ্যাম, টানা চোখ, চোখ দুটো যেন ঘন পাতার ছায়ায় নিবিড়। স্নিগ্ধ প্রশস্ত ললাট, চুল আঁট করে পিছনে বাঁধা, জ্যাকেটের হাত কবজি পর্যন্ত, দুহাতে দুটি সরু প্লেন বালা।
ব্রোচ দিয়ে আটকে না রাখা কাঁধের কাপড় মাথায় উঠেছে। কটকি কাজ করা রূপোর কাঁটা দিয়ে তা খোপার সঙ্গে আঁটা। অমিত গাড়িতে টুপিটা খুলে রেখে তার সামনে চুপ করে এসে দাঁড়ালো, যেন একটা পাওনা শাস্তির অপেক্ষায়। তাই দেখে মেয়েটির বুঝি দয়া হলো, একটু কৌতুকও বোধ করল। স্মিত হাসি খেলে গেল ঠোঁটের কোণে। অমিত মৃদু স্বরে বলল, অপরাধ করেছি। অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকেই। একজন বন্ধু আসার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিলাম। এই রাস্তায় খানিকটা উঠতেই শোফার বলেছিল এই রাস্তা হতে পারে না। তখন শেষ পর্যন্ত না গিয়ে ফেরবারও উপায় ছিল না, তাই ওপরে চলেছিলাম। এমন সময় ওপরওয়ালার ধাক্কা খেতে হলো। উপরওয়ালার ওপরেও উপরওয়ালা আছে। একটা অতি কুশ্রী কুটিল গ্রহ, এ তারই কুকীর্তি। দিদি, লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সারাতে দেরি হবে। আমার এই অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেখানেই পৌঁছিয়ে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই। মাফ করলেন তার প্রমাণ। আমার তরফে আরও একটু কথা আছে। গাড়ি হাঁকিয়ে যাওয়াটা মোটেই কোনো মহৎ কর্ম নয়, আমি তা জানি। তবু শুরুতেই এই একটি মাত্র পরিচয় পেয়েছেন, অথচ এমনই কপাল সেটুকুর মধ্যেও গলদ। তাই উপসংহারে এটুকু অন্তত দেখাতে দিন যে জগতে আপনার শোফারের চেয়ে আমি অযোগ্য নই। অপরিচিতের সঙ্গে প্রথম পরিচয়, অজানা বিপদের আশঙ্কায় মেয়েরা সংকোচ সরাতে চায় না, কিন্তু এক্ষেত্রে বিপদের এক ধাক্কায় তা ভেঙে গেছে। মুখে আর কোনো কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসল। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছল যথাস্থানে। মেয়েটি গাড়ি থেকে নেমে বলল, কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনারা আলাপ করিয়ে দেব। বেশ। অমিতের ইচ্ছা হলো বলে, আমার সময়ের অভাব নেই, এখনই আসতে পারি, কিন্তু সংকোচে বলতে পারল না। বাড়ি ফিরে এসে ওর নোট বই নিয়ে লিখতে লাগলো, পথ আজ হঠাৎ এ কি পাগলামি করল। দুজনকে দু জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিল। অ্যাস্ট্রোনমার ভুল বলেছে। অজানা আকাশ থেকে চাঁদ এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে। লাগলো তাদের মোটরে মোটরে ধাক্কা। সেই মরণের তাড়নার পর থেকে যুগে যুগে দুজনে একসঙ্গে চলেছে। এর আলো ওর মুখে পড়ে, ওর আলো এর মুখে। উফ, কোথায় আছো নিবারণ চক্রবর্তী? এইবার ভর করো আমার উপরে। বাণী দাও, বাণী দাও, বাণী দাও। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ, ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধেবেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। পাহাড়ি পথের বাঁকে অমিতের গাড়ির সঙ্গে যার গাড়ির ধাক্কা লাগলো সে হলো লাবণ্যলতা। লাবণ্যলতার পরিচয় দিতে গেলে সময়ের স্মরণে দিয়ে একটু পিছিয়ে যেতে হবে। বাংলাদেশে ইংরেজি শিক্ষার প্রথম পর্যায়ে চণ্ডীমণ্ডপের হাওয়ার সঙ্গে স্কুল কলেজের শিক্ষার যে নতুন ধারা শুরু হয়েছিল, সেই নতুন হাওয়ায় ধরা দিয়েছিলেন জ্ঞানদাশঙ্কর। তিনি সেকালের লোক, কিন্তু তার অনেকখানি ছিল
একালের। জ্ঞানদা শঙ্করের নাতি বড়দা শঙ্কর বাবার মৃত্যুর পর যুগ হিসেবে বাপ ঠাকুরদার প্রায় আদিম পূর্বপুরুষ হয়ে উঠেছিলেন। মনসাকেও হাত জোর করতেন, আবার শীতলাকেও মা বলে ঠান্ডা করতে চাইতেন। মাদুলি ধুয়ে জল খাওয়াও শুরু করেছিলেন তিনি। সহস্র দুর্গা নাম লিখতে লিখতে তার দিনের আধ বেলা কেটে যেত। অবশেষে অসংখ্য ব্রাহ্মণের অজস্র আশীর্বাদ নিয়ে মাত্র 27 বছর বয়সে তিনি মারা যান। বরদা শঙ্করের বিবাহ হয়েছিল তাঁরই বাবার পরম বন্ধু রামলোচন বাড়ুজ্যের কন্যা যোগমায়ার সঙ্গে। যোগমায়ার বাপের ঘরে মেয়েরা পড়াশোনা করেন, বাইরে বেরোতেন, এমনকি তাদের কেউ কেউ মাসিক পত্রে সচিত্র ভ্রমণ বৃত্তান্তও লিখেছেন। সেই বাড়ির মেয়ের আচার বিচারে যাতে কোনো ভুলচুক না থাকে সেই চেষ্টায় লাগলেন তার স্বামী। সনাতন সীমান্ত রক্ষানীতির অটল শাসনে যোগমায়ার গতিবিধি নিয়ন্ত্রিত হল। তার চোখের ওপরে যেমন ঘোমটা নামল, মনের ওপরেও তা নামল। দেবী সরস্বতী যখন কোনো অবকাশে এদের অন্তঃপুরে প্রবেশ করতেন, তখন বুঝি তাকেও পাহারাদারের কাছে কাপড় ঝাড়া দিয়ে তবে আসতে হতো। তার হাতের ইংরেজি বইগুলো বাইরেই বাজেয়াপ্ত হতো, আর তার নিজের লেখা এবারের চৌকাঠ পার হতে পারত না। তবু তিনি তার বিদ্রোহী মনকে শাসনে রেখেছিলেন। এই মানসিক অবরোধের মধ্যে তার একমাত্র আশ্রয় ছিলেন দীনশরণ বেদান্ত রত্ন, এদের সভাপণ্ডিত। তিনি যোগমায়াকে স্পষ্টই বলতেন, দেখো মা, এ সমস্ত ক্রিয়াকর্মের জঞ্জাল তোমার জন্যে নয়। যারা মূর্খ তারা কেবল যে নিজেদেরকে নিজেরাই ঠকায় তা নয়, পৃথিবী শুদ্ধ সমস্ত কিছুই তাদের ঠকাতে থাকে। তুমি কি মনে করো আমরা এ সমস্ত বিশ্বাস করি? তুমি দেখোনি, বিধান দেওয়ার বেলায় আমরা প্রয়োজন বুঝে শাস্ত্রকে ব্যাকরণের প্যাঁচে ওলটপালট করতে দ্বিধাবোধ করি না। বাইরে আমাদের মূর্খ সাজতে হয় মূর্খদের খাতিরে। তুমি নিজে যখন ভুলতে চাও না, তখন তোমাকে ভোলাবার কাজ আমার দ্বারা হবে না। যখন ইচ্ছে করবে মা আমাকে ডেকে পাঠিও। আমি যা সত্য বলে জানি তাই তোমাকে শাস্ত্র থেকে শুনিয়ে যাব। একদিন তিনি এসে যোগমায়াকে কখনো গীতা, কখনো ব্রহ্মভাষ্য থেকে ব্যাখ্যা করে বুঝিয়ে যেতেন। এমনি করে বেশ কিছুকাল ব্রত উপবাসের মধ্যে পঞ্জিকার শিকল বাঁধা দিনগুলো যোগমায়ার কোনো মতে কেটে গেল। জীবনটা আগাগোড়াই হয়ে উঠল বাধ্যতামূলক। স্বামীর মৃত্যুর পরেই তার ছেলে জ্যোতিশঙ্কর ও মেয়ে সুরমাকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। শীতের সময় কলকাতায় থাকেন, আর গরমের সময় কোনো একটা পাহাড়ে চলে যেতেন। জ্যোতিশঙ্কর এখন পড়ছে কলেজে, কিন্তু সুরমাকে পড়াবার মতো মেয়েদের কোনো বিদ্যালয় তার পছন্দ না হওয়াতে তার শিক্ষার জন্য লাবণ্যলতাকে তিনি পেয়েছেন। তারই সঙ্গে আজ সকালে আচমকা অমিতের দেখা হয়। লাবণ্যের বাবা অবনীশ দত্ত এক পশ্চিমী কলেজের অধ্যক্ষ। মা হারা মেয়েকে এমন করে মানুষ করেছেন যে বহু পরীক্ষা পাশের ঘষাঘষিতেও তার বিদ্যা বুদ্ধিতে কোনো লোকসান ঘটেনি। তার বাবার একমাত্র শখ ছিল বিদ্যায়, কিন্তু মেয়েকে তিনি নিজের লাইব্রেরির চেয়েও বেশি ভালোবাসতেন। মেয়েটির মধ্যেও তার সেই শখ সঞ্চারিত হয়েছিল পুরো মাত্রায়। তার দৃঢ় বিশ্বাস যে তার মেয়ের মনে স্বামী সেবার ইচ্ছে জাগ্রত হওয়ার মতো যে নরম জমিটুকু বাকি থাকতে পারত, সেটা অঙ্ক ইতিহাসে সিমেন্ট করে এমন পাকাভাবে গাঁথা হয়েছে যে বাইরে থেকে আঁচড় লাগলে দাগও পড়ে না। তিনি ভেবেছিলেন যে লাবণ্যের না হয় নাই বা হলো বিয়ে, পাণ্ডিত্যের সঙ্গেই চিরদিন না হয় গাঁট বাঁধা হয়ে থাকলো। তার আরেকটি স্নেহের পাত্র ছিল, তাঁর ছাত্র শোভনলাল। অল্প বয়সে পড়ার প্রতি এত মনোযোগ খুব একটা কারোর দেখা যায় না। প্রশস্ত কপালে, চোখের চাউনির স্বচ্ছতায়, হাসির সৌজন্যে, সরলতায় তার চেহারাটা দেখা মাত্র মনকে টানে। মানুষটা একটু মুখ চোরা, তার প্রতি একটু মনোযোগ দিলেই সে বড় ব্যস্ত হয়ে পড়ে। গরিবের ছেলে, ছাত্রবৃত্তি পেয়ে একের পর এক পরীক্ষা সে উত্তীর্ণ হয়ে চলেছে। শোভনলালকে গড়ে তোলার গর্ব অধ্যাপকের মনে ছিল। শোভন আসত তাঁর বাড়িতে পড়া নিতে, তাঁর লাইব্রেরিতে ছিল অবাধ আসা যাওয়া। লাবণ্যকে দেখলে সে সংকোচে নত হয়ে যেত।
এমন সময় একদিন শোভনলালের বাবা ননীগোপাল অবনীশের বাড়িতে চড়াও হয় এবং তাকে খুব কথা শুনিয়ে যায়। নালিশে এই যে অবনীশ নাকি নিজের ঘরে পড়ানোর ছুতোয় মেয়ে বিয়ে দেবার জন্য ছেলে ধরার ফাঁদ পেতেছেন। তিনি নাকি বৈদ্যের ছেলে শোভনলালের জাত মেরে সমাজ সংস্কারের শখ মেটাতে চান। এই অভিযোগের প্রমাণস্বরূপ শোভনলালের টিনের প্যাট্রার ভিতরে পাওয়া পেন্সিলে আঁকা গোলাপের পাপড়ি দিয়ে ঢাকা লাবণ্যলতার একটা ছবি দাখিল করা হলো। ননীগোপালের স্থির বিশ্বাস ছিল এই ছবিটি লাবণ্যেরই প্রেমের দান। পাত্র হিসেবে শোভনলালের বাজার দর যে কত বেশি, আর কিছুদিন সবুর করে থাকলে সে দাম যে কত বেড়ে যাবে, ননীগোপালের হিসেবি বুদ্ধিতে সেটা কড়ায় গন্ডায় মেলানো ছিল। এমন মূল্যবান জিনিসকে অবনীশ বিনামূল্যে দখল করবার ফন্দি করছেন, এই ভেবেই তিনি ক্ষিপ্ত হয়ে এসেছেন। এতদিন লাবণ্য জানতেই পারেনি লোকচক্ষুর আড়ালে তার পুজো কেউ করে। আসলে অবনীশের লাইব্রেরির এক কোণে নানাবিধ প্যাম্পলেট ম্যাগাজিনের মধ্যে লাবণ্যর একটি অযত্নে ম্লান ফটোগ্রাফ শোভনের হাতে পড়েছিল। সেইটা নিয়ে ওর কোনো আর্টিস্ট বন্ধুকে দিয়ে ছবি করিয়ে ফটোগ্রাফটি আবার যথাস্থানে রেখে দিয়েছিল সে। লাজুক ছেলেটি মাথা হেঁট করে, মুখ লাল করে, গোপনে চোখের জল মুছে এই বাড়ি থেকে বিদায় নিয়ে গেল। তবে দূর থেকে শোভনলাল তার আত্মনিবেদনের একটি শেষ পরিচয় দিয়ে গেল। বিয়ে পরীক্ষায় সে যখন প্রথম আর লাবণ্য তৃতীয় হয়েছিল, তখন লাবণ্য যে দুঃখ পেয়েছিল তাই যেন সে শোধ করে দিয়ে গেল এমএ পরীক্ষায় লাবণ্যকে এগিয়ে দিয়ে। শোভনলাল যদি কবি হতো তাহলে হয়তো সে খাতা ভরে কবিতা লিখত, কিন্তু তার বদলে আপন পরীক্ষা পাশের অনেকগুলো নম্বর সে লাবণ্যর উদ্দেশ্যে উৎসর্গ করে দিয়ে গেল। অবনীশের বয়স যখন 47, তখন তার পাণ্ডিত্যের উঁচু পাঁচিল ডিঙিয়ে একটি বিধবা তার হৃদয়ে প্রবেশ করল। বিবাহে একমাত্র বাধা ছিল লাবণ্যর প্রতি অবনীশের স্নেহ। ইচ্ছার সঙ্গে বিষম লড়াই বাঁধল। এতদিন পরে অবনীশের মনে অনুতাপ দেখা দিল। তার মনে হল তিনি হয়তো পুঁথির পাতা থেকে চোখ তুলে দেখবার অবকাশ না পাওয়াতে দেখেননি যে শোভনলালকে তাঁর মেয়েও ভালোবেসেছে, কারণ শোভনের মতো ছেলেকে ভালোবাসাটাই স্বাভাবিক। নিজের উপরে তার রাগ হলো খুব। এমন সময় শোভনের কাছ থেকে এক চিঠি এলো। প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্য গুপ্ত রাজবংশের ইতিহাস আশ্রয় করে পরীক্ষায় প্রবন্ধ লেখার জন্য সে তাঁর লাইব্রেরি থেকে কিছু বই ধার চায়। অবনীশ তখনই তাকে তাঁর লাইব্রেরিতে এসে বিনা সংকোচে বই পড়ার অনুমতি দিলেন। শোভনলাল ভাবল বাবার অনুমতিতে কন্যারও হয়তো প্রচ্ছন্ন সায় আছে। আসা যাওয়ার পথে লাবণ্যর সঙ্গে কখনো তার দেখা হয়, কিন্তু কথা হয় না। এমন করে কয়েকদিন যায়। সেদিন রবিবার দুপুরবেলা শোভনলাল তার খাতাপত্র টেবিলের উপর সাজিয়ে একখানা বই নিয়ে পাতা উল্টাচ্ছে, মাঝে মাঝে নোট নিচ্ছে। ঘরে কেউ নেই। হঠাৎ এক সময় দরজা জোরে খুলে গেল। লাবণ্য ঘরে ঢুকে বলল, আপনি কেন এ বাড়িতে আসেন? আপনি জানেন এখানে আসা নিয়ে আপনার বাবা কি বলেছেন? আমাকে অপমান করতে আপনার সংকোচ হয় না? না, আমাকে মাফ করবেন, আমি এখনই যাচ্ছি। লাবণ্যর বাবা যে তাকে নিজে আমন্ত্রণ করে এনেছেন, শোভনলাল একটিবারের জন্যেও মুখ ফুটে সে কথা বলল না। মাথা নিচু করে বাড়ি থেকে চলে গেল সে। যাকে খুব ভালোবাসা যেতে পারত, তাকে ভালোবাসার অবসর যদি কোনো একটা বাধায় ফসকে যায়, তখন সেটা না ভালোবাসায় দাঁড়ায় না, সেটা দাঁড়ায় একটা অন্ধ বিদ্বেষে, দাঁড়ায় ভালোবাসারই উল্টো পিঠে গিয়ে। একদিন শোভনলালকে বরদান করবে বলেই হয়তো লাবণ্য নিজের অজান্তেই অপেক্ষা করে বসেছিল। শোভনলাল তেমন করে ডাক দিল না। লাবণ্য মনের ক্ষোভে বাবার প্রতি চরম অন্যায় করে বসল। তার মনে হলো অবনীশ যেন নিজে নিষ্কৃতি পাওয়ার জন্য ইচ্ছে করে শোভনলালকে ডেকে ওদের দুজনের মিলন ঘটানোর চেষ্টা করছিলেন। লাবণ্য ক্রমাগত জেদ করে করে অবনীশের বিয়ে দিল। অবনীশ তাঁর সঞ্চিত টাকার প্রায় অর্ধাংশ লাবণ্যর জন্য আলাদা করে রেখেছিলেন। কিন্তু তাঁর বিয়ের পরে লাবণ্য বলে বসল, তোমার সম্পত্তি আমি কিছুই নেব না বাবা, আমি নিজে উপার্জন করেই নিজেরটা চালাবো। দেখো লাবণ্য, আমি তো বিয়ে করতে চাইনি, তুমি তো জেদ করে বিয়ে দিয়েছ আমার। তবে তবে
আজ কেন এমন করছো আমার সাথে? আমাদের সম্বন্ধ কোনো কালে যাতে খারাপ না হয় সেই জন্যই আমি এই কাজ করছি। তবে তুমি কিছু ভেবো না বাবা, যে পথে আমি যথার্থ সুখী হব সেই পথে তোমার আশীর্বাদ চিরদিন রেখো। কাজ তার জুটে গেল। সুরমাকে পড়াবার সম্পূর্ণ ভার পড়ল তার উপরে। জ্যোতিকেও অনায়াসে সে পড়াতে পারত, কিন্তু মেয়ে শিক্ষয়িত্রীর কাছে পড়বার অপমান স্বীকার করতে জ্যোতি কিছুতেই রাজি হল না। প্রতিদিনের বাঁধা কাজে জীবন একরকম চলে যাচ্ছিল লাবণ্যর। উদ্বৃত্ত সময়টা ঠাসা ছিল ইংরেজি সাহিত্যে। এমন সময় বিপদ এসে ঘাড়ে পড়ল একেবারে মোটর গাড়িতে চড়ে, পথের মাঝখানে কোনো আওয়াজ মাত্র না করে। হঠাৎ গ্রিস রোমের বিশাল ইতিহাস সরে গিয়ে একটা নিবিড় বর্তমান ওকে নাড়া দিয়ে যেন বলল, জাগো। লাবণ্য জেগে উঠে এতদিন পরে নিজেকে দেখতে পেল জ্ঞানের মধ্যে নয়, বেদনার মধ্যে। প্রথম আলাপের পরের দিন লাবণ্যর কথা মতো অমিত এলো যোগমায়ার সঙ্গে আলাপ করতে। সুরমার পড়ার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল লাবণ্য। সে ঘরে অমিত বসল যেন পদ্মের মাঝখানটাতে ভ্রমরের মতো। চারিদিকে চেয়ে দেখতে দেখতে হঠাৎ তার চোখ পড়ল সামনে টেবিলটার ওপরে পড়ে থাকা ইংরেজ কবি ডনের কাব্য সংগ্রহের ওপর। সে চমকে উঠল, কারণ এই কবিদের গীতিকাব্যই ছিল অমিতের প্রধান আলোচ্য। তার মনে হল এইখানে এই কাব্যের ওপর দুজনের মন যেন এক জায়গায় এসে পরস্পরকে স্পর্শ করল। তার মনে হল সে যেন একটা নতুন গ্রহে এসে পড়েছে। এখানে পা যেন মাটি ছাড়িয়ে ওপর দিয়ে চলে। প্রতি মুহূর্তে জীবন যেন অসম্ভবের দিকে এগোতে থাকে। অমিতের মনের ওপর থেকে অনেক দিনের ধুলো পড়া পর্দা যেন উঠে গেল। সামান্য জিনিসের মধ্যে থেকেও সে যেন অসামান্যতা ফুটে বেরোতে দেখল। আর তাই যোগমায়া যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন, তখন সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিত অবাক হয়ে গেল। মনে মনে বলল, আহা, এ তো আগমন নয়, যেন আবির্ভাব। যোগমায়ার বয়স 40-এর কাছাকাছি। বয়স তাকে এক গম্ভীর শুভ্রতা দিয়েছে। ফর্সা মুখটি হাসি মাখা, চুল ছোট করে ছাঁটা, মোটা থান চাদরে মাথা ঘিরে রয়েছে। তার সুন্দর দুটি পায়ে জুতো নেই। আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করে যখন উঠল, তখন এক স্নিগ্ধ অনুভূতির ধারা ও সারা শরীর মনের ওপর দিয়ে যেন বয়ে গেল। প্রথম পরিচয়ের পরে যোগমায়া বললেন, তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল। একবার এক সর্বনেশে মুকুত্তমায় আমরা ফতুর হয়ে যেতে বসেছিলাম। তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমাকে ডাকতেন বৌদিদি বলে। আমি তার অযোগ্য ভাইপো। কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি। আপনি ছিলেন তার লাভের বৌদিদি, আমার হবেন লোকসানের মাসিমা। তা তোমার মা আছেন? ছিলেন। মাসি থাকাও খুব উচিত ছিল। মাসির জন্য দুঃখ করছো কেন? ভেবে দেখুন, আজ যদি মায়ের গাড়ি ভাঙতুম, বকুনির শেষ থাকতো না। বলতেন এটা বাঁদরামি। আর গাড়িটা যদি মাসির হতো, তাহলে তিনি আমার অপটুতা দেখে হেসে মনে মনে বলতেন, ছেলে মানুষই। তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। এই জন্যেই তো পূর্বজন্মের কর্মফল মানতে হয়। মায়ের কোলে জন্মেছি, মাসির জন্য কোনো তপস্যাই করিনি। গাড়ি ভাঙাটাকে তো আর সৎকর্ম বলা চলে না, অথচ এক নিমেষে দেবতার বরের মতো মাসি জীবনে অবতীর্ণ হলেন। দেখি, মাসিকে প্রণামটা তো করতে দিন। আরে ঠিক আছে, ঠিক আছে বাবা, আবার প্রণাম কেন? তা কর্মফলটা কার? তোমার না আমার? না যারা মোটর মেরামতের ব্যবসা করে তাদের? শক্ত প্রশ্ন। তবে কর্ম একার নয়, সমস্ত বিশ্বের। নক্ষত্র থেকে নক্ষত্রে তারই সম্মিলিত ধারা যুগে যুগে চলে এসে শুক্রবার ঠিক বেলা 9:48 সময় লাগালো এক ধাক্কা। আচ্ছা আচ্ছা, তোমরা দুজনে একটু কথা বলো, আলাপ করো। আমি এখন তোমার খাওয়ার বন্দোবস্তটা করি গে, কেমন? বেশ। যোগমায়া লাবণ্যর দিকে আর চোখে চেয়ে একটু হাসলেন।
অমিতের সঙ্গে তার আলাপ হতে না হতেই তিনি ঠিক করে ফেলেছেন এদের দুজনের বিয়েটা হওয়া চাই। তাই দুজনকে কথা বলার সময় বের করে দিয়ে তিনি ভেতরে চলে গেলেন। দ্রুত তালে আলাপ জমাবার ক্ষমতা অমিতের ছিল, সে শুরু করে দিল। মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছেন। আলাপের আদিতে হলো নাম, প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। আমি তো আপনার নাম জানি অমিতবাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু একজনের নাম তো একটাই হওয়া উচিত। আপনি যে কথাটা বলছেন ওটা একালের নয়। দেশকাল পাত্রের সঙ্গে নামের পরিবর্তন না ঘটলে ওটা অবৈজ্ঞানিক। রিলেটিভিটি অফ নেমস প্রচার করে আমি তো স্থির করেছি নামজাদা হও। তার গোড়াতেই জানাতে চাই, আপনার মুখে আমার নাম অমিত বাবু নয়। কেন? আপনি সাহেবী কায়দা ভালোবাসেন বুঝি, মিস্টার রয়? ওটা একেবারে সমুদ্রের ওপারে দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে। তা দ্রুতগামী নামটা কি শুনি? দ্রুত করতে গেলে বস্তু কমাতে হবে। অমিত বাবুর বাবুটা বাদ দিতে হবে। সহজ নয়, সময় লাগবে। সময়টা সকলের সমান লাগা উচিত নয়। এক ঘড়ি বলে কোনো পদার্থ নেই, ট্যাগ ঘড়ি আছে। ট্যাগ অনুসারে তার চাল, আইনস্টাইনের মতো। আপনার কিন্তু স্নানের জল এবার ঠান্ডা হয়ে আসছে। ঠান্ডা জল মাথা পেতে নেব যদি আলাপটাকে আরো একটু সময় দেন। সময় আর নেই, কাজ আছে, আমি এখন চলি। বেশ, তবে আমি একটু বসি। অমিত তখনই স্নান করতে গেল না। হেসে হেসে প্রত্যেকটা কথা বলার সময় লাবণ্য ঠোঁট দুটো বারবার কিরকম এক একটা আকৃতি নিচ্ছিল, আবার পরক্ষণেই তা ভেঙে যাচ্ছিল। সেটাই বসে বসে অমিত মনে করতে লাগলো। এতদিন যত সুন্দরী সে দেখেছে তাদের মধ্যে লাবণ্য যেন একেবারে অন্যরকম। লাবণ্যর সৌন্দর্য যেন একেবারে সকালবেলার মতো, কোনো অস্পষ্টতার মোহ নেই। সবটার মধ্যে যেন বুদ্ধিমত্তার দীপ্তি রয়েছে। তাকে মেয়ে করে গড়বার সময় বিধাতা যে তার মধ্যে পুরুষের একটা ভাগ মিশিয়ে দিয়েছেন, তাকে সেটা দেখলেই বোঝা যায়। তার মধ্যে কেবল বেদনার শক্তি নয়, মননের শক্তিও রয়েছে। আর এটাই অমিতকে এত আকর্ষণ করেছে। অমিত মিশুক মানুষ, বকবক করাই তার অভ্যেস। তবে গাছপালা পাহাড় পর্বতের সঙ্গে তো আর সে হাসি তামাশা করতে পারে না। প্রকৃতির সৌন্দর্য নিয়ে তাই সে বেশিক্ষণ সময় কাটাতে পারে না, কারণ তারা সব নিয়ম মেনে চলে, আর অন্যের ব্যবহারেও তারা সেই নিয়মটাই প্রত্যাশা করে। অমিতের মতে তারা অরসিক বলেই শহরের বাইরে প্রকৃতির মধ্যে ওর প্রাণ হাঁপিয়ে ওঠে। কিন্তু এবার শিলং পাহাড়টা চারদিক থেকে অমিতের মনটাকে যেন জড়িয়ে ধরেছে। সূর্য ওঠবার আগেই আজ সে উঠে জানলা দিয়ে দেখল দেবদার গাছের ঝালরগুলো কাঁপছে, আর তার পিছনে পাতলা মেঘের উপর পাহাড়ের ওপার থেকে সূর্য তুলির লম্বা লম্বা সোনালি টান লাগিয়েছে। তাড়াতাড়ি এক পেয়ালা চা খেয়ে অমিত বেরিয়ে পড়ল। রাস্তা তখন নির্জন। একটা শ্যাওলা ধরা অতি প্রাচীন পাইন গাছের তলায় স্তরে স্তরে ঝরা পাতার ঘন আস্তরণের ওপর পা ছড়িয়ে বসল সে। সিগারেট জ্বালিয়ে দুটো আঙুলে অনেকক্ষণ চেপে রেখে দিল, টান দিতে গেল ভুলে। যোগমায়ের বাড়ির পথেই এই বন। খেতে বসবার আগে রান্নাঘর থেকে যেমন আগাম গন্ধ পাওয়া যায়, এই জায়গা থেকে যোগমায়ার বাড়ির সৌরভটা অমিত সেই রকমই উপভোগ করে। অমিত ঠিক করল সময়টা ঘড়ির একটা ভদ্র দাগে এসে পৌঁছলেই সেখানে গিয়ে এক পেয়ালা চা দাবি করবে সে। সাহিত্যরসিক অমিতের প্রথম প্রথম সেখানে যাবার সময় নির্দিষ্ট ছিল সন্ধেবেলায়। তখন যোগমায়া সে আলোচনায় অংশ নিলেও পরের দিকে তিনি ইচ্ছাকৃতই তাঁর অনুপস্থিতির হার বাড়াতে লাগলেন, কারণ তিনি বুঝতে পেরেছেন যে সাহিত্যের প্রতি অনুরাগ ক্রমশ সাহিত্য ছাড়িয়ে একটু বেশি গাঢ় হয়ে উঠেছে। আর অমিত বুঝল যে মাসির বয়স হলেও তাঁর দৃষ্টি তীক্ষ্ণ এবং মনটা এখনো কোমল রয়েছে। এর ফলে অমিতের আলোচনার উৎসাহ আরও বেড়ে গেল। আরও একটু বেশি সময় থাকার জন্য সে এবার জ্যোতিশঙ্করকে সকালে বিকেলে 1 ঘন্টা করে ইংরেজি সাহিত্য পড়ানোর দায়িত্ব নিল।
আর সে দায়িত্ববোধ ক্রমাগত এত বেড়ে গেল যে সকাল গড়িয়ে দুপুরের মধ্যাহ্ন ভোজনটা এখানেই অবশ্য কর্তব্য হয়ে উঠল। জ্যোতিশঙ্করকে অমিতের পড়ানোর সময় ছিল সকাল 8টা, কিন্তু অমিতের মতে যে জীবের গর্ভবাসের মেয়াদ 10 মাস, তার ঘুমের মেয়াদ পশু পাখির সমান হওয়া উচিতই নয়। সকালবেলার এই চুরি করা সময়টা ঘুমের পক্ষে সবচেয়ে অনুকূল। তবে আজকাল সকাল সকাল ঘুম থেকে ওঠার একটা আগ্রহ নিজের ভেতরেই অনুভব করে অমিত। প্রয়োজনের আগেই তার ঘুম ভেঙে যেতে লাগলো এবং তারপরে পাশ ফিরে শুতে তার আর সাহস হয় না, পাছে বেলা হয়ে যায়। আজ একবার ঘড়ির দিকে চেয়ে দেখলো তখনও 7টা বাজেনি। ভাবলো ঘড়ি হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু কানের কাছে নিতেই শুনতে পেল টিকটিক শব্দ। এমন সময় চমকে উঠে দেখে ডান হাতে ছাতা দোলাতে দোলাতে ওপরের রাস্তা দিয়ে আসছে লাবণ্য। সাদা শাড়ি, পিঠে কালো রঙের 3 কোনা শাল, তাতে কালো ঝালর। অমিতের বুঝতে বাকি রইল না যে লাবণ্য তাকে দেখেছে ঠিকই, কিন্তু সোজাসুজি তার চোখে চোখ না রেখে এগিয়ে গেল। মাকের মুখ পর্যন্ত লাবণ্য যেই গেছে অমিত আর থাকতে পারল না। দৌড়তে দৌড়তে তার পাশে হাজির হয়ে বলল, জানতেন এড়াতে পারবেন না, তবু দৌড় করিয়ে দিলেন তো। জানেন না দূরে চলে গেলে কতটা অসুবিধা হয়? কিসের অসুবিধা? যে হতভাগা পিছনে পড়ে থাকে তার প্রাণটা ঊর্ধ্বস্বরে ডাকতে চায়, কিন্তু ডাকে কি বলে? দেবদেবীদের নিয়ে সুবিধে এই যে নাম ধরে ডাকলেই তারা খুশি হন। দুর্গা দুর্গা বলে গর্জন করতে থাকলেও ভগবতী দশভুজা অসন্তুষ্ট হন না। আপনাদের নিয়েই যে মুশকিল। না ডাকলেই চুকে যায়। বিনা সম্বোধনেই তো চালাই যখন কাছে থাকেন। তাই তো বলি দূরে যাবেন না। ডাকতে চাই অথচ ডাকতে পারিনি, এ চেয়ে দুঃখ আর নেই। কেন? বিলিতি কায়দা তো আপনার অভ্যেস আছে। মিস ডাট, সেটা চায়ের টেবিলে। এই তো দেখুন না, আজ যখন দূর থেকে আপনাকে দেখলাম, একটা নাম ধরে ডাকার জন্য প্রাণটা আঁকুপাকু করতে লাগলো, কিন্তু আকাশ পৃথিবী তোলপাড় করেও কোনো নাম খুঁজে পেলাম না। এমন একটা নাম যে নাম ধরে ডাকলে সেই ডাক বনে বনে ভেসে রঙিন মেঘের কাছে পৌঁছে যাবে। আচ্ছা বলুন তো, সেই ডাকটা কি কখনো মিস ডাট হতে পারে? নামকরণের সময় লাগে। আপাতত বেরিয়ে আসি, চলুন। চলতে শিখতেই মানুষের দেরি হয়, সেটাই স্বাভাবিকও। কিন্তু আমার হলো উল্টো। এতদিন পরে এখানে এসে তবে বসতে শিখেছি। ইংরেজিতে বলে রোলিং স্টোন গ্যাদার্স নো মস। সেই ভেবেই অন্ধকার থাকতে কখন থেকে পথের ধারে বসে আছি। তাই তো ভোরের আলো দেখতে পেলাম। আচ্ছা, ওই সবুজ ডানাওয়ালা পাখিটার নাম জানেন? জীবজগতে পাখি আছে সেটা এতদিন এমনি সাধারণভাবেই জানতাম। তবে অদ্ভুত এই যে এখানে এসে স্পষ্ট জানতে পেরেছি পাখি আছে, এমনকি তারা গানও গায়। আশ্চর্য। হাসছেন? আমার গভীর কথাতেও গাম্ভীর্য রাখতে পারি না জানি। ওটা আমার ভূত্রা দোষ। আমার জন্মলগ্নে আছে চাঁদ। এই গ্রহটি কৃষ্ণ চতুর্দশীর সর্বনাশা রাতেও একটুখানি মুচকি না হেসে মরতেও জানে না। আমাকে দোষ দেবেন না কিন্তু। বোধহয় পাখিও যদি আপনার কথা শুনতো হেসে উঠত। দেখুন, আমার কথা লোকে হঠাৎ বুঝতে পারে না বলেই হাসে। বুঝতে পারলে চুপ করে ভাবতো। আজ পাখিকে নতুন করে জানছি শুনে হাসছেন, অথচ এর ভেতরের কথাটা হচ্ছে আজ সমস্তই নতুন করে জানছি, নিজেকেও। এই দেখুন, কথাটা একই, অথচ এইবার আপনি একেবারে চুপ। আপনি তো বেশি দিনের মানুষ না, খুবই নতুন। আরো নতুনের ঝোঁক আপনার মধ্যে আসে কোথা থেকে বলুন তো? এর জবাবে এবার কিন্তু একটা গম্ভীর কথা বলতেই হচ্ছে। আমার মধ্যে নতুন যেটা এসেছে সেটা আসলে অনাদিকালের পুরনো, ভোরবেলাকার আলোর মতো পুরনো, নতুন ফোটা ভুঁই চাপা ফুলের মতো পুরনো, চিরকালের জিনিস।
বারবার শুধু নতুন করে আবিষ্কার হয়। হাসছেন যে? ও বুঝেছি, আপনি যে কবির ভক্ত তার বই থেকে আমার মুখের কথাটা আগেই পড়ে নিয়েছেন। দোহাই আপনার, আমাকে দাগি চোর ঠাউরাবেন না। এই মুহূর্তে এটা কিন্তু শুধু আমারই কথা। দেখুন না, আজ সকালে বসে হঠাৎ খেয়াল হলো আমার জানা সাহিত্যের ভিতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলাম, আর কোনো কবির লিখবার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। লাইনটা কি বলুন তাহলে, বলুন না। For God's sake, hold your tongue and let me love. আপনি নিশ্চয়ই জানেন লাইনটা কার। সেদিন আপনার টেবিলে ইংরেজ কবি ডনের বই আবিষ্কার করলাম, নইলে এই লাইন আমার মাথায় আসতো না। আবিষ্কার করলেন? আবিষ্কার নয় তো কি, বইয়ের দোকানে তো বই চোখে পড়ে, আপনার টেবিলে বই প্রকাশ পায়। পাবলিক লাইব্রেরি টেবিলও দেখেছি, সেটা তো বইগুলোকে বহন করে। আপনার টেবিল দেখলুম সে বইগুলোকে বাসা দিয়েছে। সেদিন ডনের কবিতাকে প্রাণ দিয়ে দেখতে পেয়েছি। ডনের কাছে অন্য কবিদের মতো ভিড় নেই, ওখানে দুটি মানুষের পাশাপাশি বসবার মতো জায়গাটুকু আছে। তাই আমার সকালবেলাকার মনের কথাটি অমন স্পষ্ট করে শুনতে পেলাম। দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। আপনি বাংলা কবিতা লেখেন? ভয় হচ্ছে আজ থেকে হয়তো লিখতে শুরু করে দেব। নতুন অমিত রায় কি যে কাণ্ড করে বসবে, পুরনো অমিত রায়ের তো কিচ্ছু জানা নেই। হয়তোবা সে এখনই লড়াই করতে বেরোবে। লড়াই কার সঙ্গে? সেইটা তো ঠিক করতে পারছি না। কেবলই মনে হচ্ছে খুব মস্ত কিছু একটার জন্য এক্ষুনি চোখ বুজে প্রাণ দিয়ে ফেলা উচিত। তারপর অনুতাপ করতে হয়, রয়ে বসে না হয় করা যাবে। প্রাণ যদি দিতেই হয় সাবধানে দেবেন। সে কথা আমাকে বলার কোনো প্রয়োজনই নেই। কমিউনাল রায়টের মধ্যে আমি যেতে নারাজ। মুসলমান বাঁচিয়ে ইংরেজ বাঁচিয়ে চলব। অহিংস ধার্মিক বুড়ো সুড়ো লোকের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলবো যুদ্ধং দেহি। লোকটা তবু যদি অমান্য করে চলে যায়, তখন আমি পিছন থেকে 2 হাত আকাশে তুলে বলবো, এবার কার মতো ক্ষমা করলুম। তুমি আমার ভাই, আমরা এক ভারত মাতার সন্তান। মন যখন খুব বড় হয়ে ওঠে তখন মানুষ যুদ্ধও করে, ক্ষমাও করে। যাক, আপনি যখন যুদ্ধের কথা বলেছিলেন ভয় পেয়েছিলাম খুব, কিন্তু ক্ষমার কথা যেরকম বোঝালেন তাতে আশ্বস্ত হলুম। বুঝলাম ভাবনা নেই। আমার একটা অনুরোধ রাখবেন? কি বলুন? আজ খিদে বাড়াবার জন্য আর বেশি বেড়াবেন না। বেশ, তারপর? এই নিচের গাছতলায়, যেখানে নানান রঙের ছ্যাতলা পড়া পাথরটার নিচে দিয়ে একটুখানি জল ঝিরঝির করে বয়ে যাচ্ছে, এখানে বসবেন। আসুন। কিন্তু সময় যে অল্প। জীবনে সেইটাই তো সমস্যা লাবণ্য দেবী, সময় অল্প। সময় যাদের বিস্তর তাদেরই পাংচুয়াল হওয়া শোভা পায়। দেবতার হাতে সময় অসীম, তাই ঠিক সময়টিতে সূর্য ওঠে, ঠিক সময় অস্ত যায়। অমরাবতীর কেউ যদি প্রশ্ন করে ভবে এসে করলে কি, তখন কোন লজ্জায় বলবো ঘড়ির কাঁটার দিকে চোখ রেখেই জীবন গেল। যা কিছু সময়ের অতীত, তার দিকে চোখ তুলে তাকাবার মতো সময়ই পাইনি। তাই বলছি, চলুন এই জায়গাটাতে। বেশ, চলুন চলুন। ওর যেটাতে আপত্তি নেই সেটাতে আর কারো যে আপত্তি থাকতে পারে, অমিত সেই সম্ভাবনাটাকে একেবারে উড়িয়ে দিয়েই কথাবার্তা বলে। সেই জন্য তার প্রস্তাবে আপত্তি করা শক্ত। ঘন বনের ছায়া, নিচে একটা খাসিয়া গ্রামের দিকে সরু পথ নেমে গেছে। ওই পথেরই অর্ধেকটা যাবার পর আরেক পাশ দিয়ে একটা ঝর্ণার সরু ধারা এক জায়গায় লোকালয়ের পথটাকে
অস্বীকার করে তার উপর দিয়ে বয়ে গেছে। যেন নিজের অধিকারের চিহ্ন স্বরূপ নুড়ি বিছিয়ে আলাদা একটা পথ চালিয়ে গেছে। সেইখানে পাথরের উপরে দুজনে বসল। ঠিক সেই জায়গায় খাদটা গভীর হয়ে খানিকটা জল জমে আছে, যেন সবুজ পর্দার ছায়া একটি পর্দানসীন মেয়ে। বাইরে পা বাড়াতে তার ভয়। এখানকার নির্জনতার আবরণটাই লাবণ্যকে নিরাবরণের মতো লজ্জা দিতে লাগল। সামান্য যে কোনো কিছু একটা বললে এইটাকে ঢাকা দিতে ইচ্ছে করছে তার, অথচ কিছুতেই কোনো কথা মনে আসছে না তার। স্বপ্নে যেরকম গলা আটকে আসে, অনেকটা সেই রকমই দশা তার। অমিত বুঝতে পেরে বলল, দেখুন, আমাদের দেশে দুটো ভাষা, একটা সাধু আর একটা চলতি, কিন্তু এছাড়া আরো একটা ভাষা থাকা উচিত ছিল। সমাজের বা ব্যবসার ভাষা নয়, আড়ালের ভাষা। এইরকম জায়গার জন্য সত্যি বলুন লাবণ্য দেবী, এখনই আপনার সুর করে কথা বলতে ইচ্ছে করছে না? মনটাকে সহজ করবার জন্য একটা কবিতা না ওড়ালে তো চলছে না। গদ্যে অনেক সময় নেয়, অত সময় তো হাতে নেই। যদি অনুমতি করেন তো আরম্ভ করি। বেশ, তো বলুন। রবি ঠাকুরের কবিতা বোধ হয় আপনার ভালো লাগে। লাগে। মাফ করবেন, আমার লাগে না। আমার একজন বিশেষ কবি আছে, তার লেখা এত ভালো যে খুব অল্প লোকেই পড়ে। ইচ্ছে করছে আমি তার থেকেই আবৃত্তি করি। এত ভয় পাচ্ছেন কেন? এ সম্বন্ধে আমার ভয়াবহ অভিজ্ঞতা আছে। আচ্ছা। রবি ঠাকুরকে নিন্দে করলে আপনারা জাতে ঠেলেন, তাকে নিঃশব্দে পাশ কাটিয়ে চললে কঠোর ভাষায় অপমান করেন। যা আমার ভালো লাগে তাই আর একজনের ভালো লাগে না, আর সেই নিয়েই পৃথিবীতে যত রক্তপাত। আমার কাছ থেকে রক্তপাতের ভয় করবেন না, বুঝেছেন? আমার নিজের রুচির জন্য আমি পরের রুচির সমর্থন ভিক্ষে করি না। এটা বেশ বলেছেন। তাহলে নির্ভয় শুরু করা যাক। রে অচেনা মোর মুষ্টি ছাড়াবি কি করে, যতক্ষণ চিনি নাই তোরে। বিষয়টা দেখছেন? না চেনার বন্ধন সবচেয়ে কড়া বন্ধন। না চেনা জগতে বন্দী হয়েছি, চিনে নিয়ে তবে খালাস পাবো। একেই বলে মুক্তি তত্ত্ব। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে, রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর। চক্ষু পরে চক্ষু রাখি শুধালেম, কোথা সঙ্গোপনে আছো আত্মবিস্মৃতির কোণে। নিজেকেই ভুলে থাকার মতো কোনো এমন ঝাপসা কোণ আর নেই। সংসারে কত যে দেখবার ধন দেখা হলো না, তাই বলে তো হাল ছেড়ে দিলে চলে না। তোর সাথে চেনা সহজে হবে না, কানে কানে মৃদু কণ্ঠে নয়। করে নেব জয় সংশয় কুণ্ঠিত তোর বাণী, দৃপ্ত বলে লবটানি। শঙ্কা হতে, লজ্জা হতে, দ্বিধা দ্বন্দ্ব হতে, নির্দয় আলোতে। কত বড় জোর দেখেছেন? একেবারে নাছোড় বান্দা। রচনার পৌরুষ দেখেছেন? যা গিয়া উঠিবি অশ্রুধারে, মুহূর্তে চিনিবি আপনারে। ছিন্ন হবে ডোর, তোরে মুক্তি দিয়ে তবে মুক্তি হবে মোর। এটা কিন্তু আপনার নামজাদা লেখকের মধ্যে পাবেন না। সূর্যমণ্ডলে এ যেন আগুনের ঝড়। এ শুধু লিরিক নয়, এ নিষ্ঠুর জীবন তত্ত্ব। হে অচেনা দিন যায় সন্ধ্যা হয়, সময় রবে না। তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করি দিক। তোমারে চেনার অগ্নি দীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি, দিব তাহে জীবন অঞ্জলি। শেষ কয়েকটা লাইন লাবণ্যর মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে বলতে বলতেই অমিত লাবণ্যর হাত চেপে ধরল। লাবণ্য কিন্তু হাত ছাড়িয়ে নিলেও না, অমিতের মুখের দিকে চাইল, কিন্তু কিন্তু কিছু বলল না। এরপরে আর কোনো কথা বলবার দরকারও হলো না। লাবণ্য ঘড়ির দিকে চাইতেও ভুলে গেল।
মাসিমা, ঘটকালি করতে এলাম। বিদায়ের বেলা কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো। আগে নাম ধাম বিবরণ এসব তো বলো। নাম নিয়ে পাত্রটির দাম হবে না। তাহলে তো প্রথমেই ঘটক বিদায়ের হিসেব থেকে কিছু বাদ পড়বে দেখছি। এ কেমন অন্যায় কথা! নাম যার বড়, সংসার তার বাইরেই বেশি। মানুষটার অতি অল্প অংশই পড়ে স্ত্রীর ভাগে। পুরো বিবাহের পক্ষে যেটুকু যথেষ্ট নয়। নামজাদা মানুষের বিবাহ স্বল্প বিবাহ, বহু বিবাহের মতোই তা গর্হিত। আচ্ছা, নামটা না হয় খাটো হলো, তার রূপটা? বলতে গেলে এতটাই বলতে হবে যে ভয় হয়। হয়তো ভাববেন বাড়িয়ে বলছি। কেন কেন? নইলে বাজারে চলবে না বুঝি? পাত্র বাছাইয়ের বেলা দুটো জিনিস লক্ষ্য করা চাই। এক, নাম দিয়ে বর যেন ঘরকে ছাড়িয়ে না যায়, আর দুই, রূপে কনেকে। আচ্ছা আচ্ছা, নাম রূপ থাক, তবে বাকিটা? বাকি যেটা রইল সব জড়িয়ে সেটাকে বলে পদার্থ। তা লোকটা অপদার্থ নয়। বুদ্ধি? লোকে যাতে ওকে ভুল করে হঠাৎ বুদ্ধিমান বলে, সেটুকু বুদ্ধি ওর আছে। আর বিদ্যে? স্বয়ং নিউটনের মতো। ও বলে জ্ঞান সমুদ্রের কূলে সে নুড়ি কুড়িয়েছে মাত্র। সাহস করে বলতে পারে না, পাছে লোকে ফস করে বিশ্বাস করে বসে। তা বাবা, পাত্রের যোগ্যতার ফর্দটা তো দেখছি কিছু খাটো গোছের। অন্নপূর্ণার পূর্ণতা প্রকাশ করতে হবে বলেই শিব নিজেকে ভিখারি কবুল করেন। একটুও লজ্জা নেই। তাহলে পরিচয়টা আরো একটু স্পষ্ট করেই বলো। জানা ঘর। পাত্রটির নাম অমিত কুমার রায়। আর হাসছেন কেন মাসিমা? ভাবছেন কথাটা ঠাট্টা? সে ভয় মনে আছে বাবা, পাছে শেষ পর্যন্ত সব ঠাট্টাই হয়ে ওঠে। এই সন্দেহটা কিন্তু পাত্রকে দোষারোপ করা হয়ে যাচ্ছে। দেখো বাবা, সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতা নয়। মাসি, দেবতাদের সেই ক্ষমতা আছে, তাই দেবতারা বিয়ের অযোগ্য। দময়ন্তী সে কথা বুঝেছিলেন। আচ্ছা, আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে? কিরকম পরীক্ষা চান বলুন? একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে এইটি তোমার নিশ্চিত জানা। কথাটাকে আরেকটু ব্যাখ্যা করুন মাসি, ঠিক বুঝলাম না। দেখো বাবা, যে রত্নকে সস্তায় পাওয়া গেল তারও আসল মূল্য যে বোঝে সেই জানবো জহুরি। মাসিমার কথাটা বেশ অন্যরকম শোনাচ্ছে আজ। ঠিক যেন ছোট গল্পের সাইকোলজি শুনছি। আসল কথাটা হলো, জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্র রমণীকে বিয়ে করবার জন্য খেপেছে। দোষে গুণে ছেলেটি চলনসই, মেয়েটির কথা বলা বাহুল্য। এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মেই খুশি হয়ে তখনই ঢেঁকিতে আনন্দনাড়ু করতে শুরু করেন। না না, ভয় নেই বাবা, ঢেঁকিতে পা পড়েছে। ধরেই নাও লাবণ্যকে তুমিই পেয়েছ। তারপরেও হাতে পেয়েও যদি তোমার পাওয়ার ইচ্ছে প্রবল থেকেই যায়, তবেই বুঝবো লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমিই যোগ্য। আমার মতো আধুনিককেও তাক লাগিয়ে দিলেন মাসিমা। তা আধুনিকের লক্ষণটা কি দেখলে? দেখছি বিংশ শতাব্দীর মাসিমারা বিয়ে দিতেও ভয় পান। তার কারণ আগেকার শতাব্দীর মাসিমারা যাদের বিয়ে দিতেন তারা ছিল খেলার পুতুল, আর এখন যারা বিয়ের উমেদার, মাসিমাদের খেলার শখ মেটাবার দিকে তাদের মনই নেই। ভয় নেই আপনার। পেয়ে পাওয়া ফুরোয় না, বরঞ্চ চাওয়া বেড়েই ওঠে। লাবণ্যকে বিয়ে করে এই তত্ত্ব প্রমাণ করবে বলেই অমিত রায় মর্তে অবতীর্ণ। নইলে আমার মোটর গাড়িটা অচেতন পদার্থ হয়েও অস্থানে অসময়ে এমন অদ্ভুত অঘটন ঘটিয়ে বসবে কেন? বিবাহযোগ্য বয়সের সুর এখনো তোমার কথাবার্তায় লাগছে না বাবা। দেখো, শেষে সমস্তটা আবার বাল্যবিবাহ হয়ে না দাঁড়ায়। মাসিমা, আমার মনে নিজস্ব একটা স্পেসিফিক গ্র্যাভিটি আছে। তারই গুণে আমার মনের ভারী কথাগুলো মুখে খুব
হালকা হয়ে ভেসে ওঠে, তাই বলে তার ওজন কমে না। অমিতের সঙ্গে কথা আর না বাড়িয়ে যোগমায়া এরপর গেলেন খাওয়ার ব্যবস্থা করতে। অমিত এ ঘরে ও ঘরে ঘুরে কাউকে দেখতে পেল না। শেষে দেখা হলো জ্যোতিশঙ্করের সঙ্গে। মনে পড়ল আজ তাকে অ্যান্টনি ক্লিওপেট্রা পড়াবার কথা তার। অমিতের মুখের ভাব দেখেই জ্যোতি বুঝেছিল আজ তার ছুটি নেওয়াটা খুব দরকার। সে বলল, অমিতদা, কিছু যদি মনে না করো, আজ আমার একটু ছুটি চাই, ওই শিলংয়ে বেড়াতে যাব। পড়ার সময় যারা ছুটি নিতে জানে না তারা পড়া হজম করে না। তুমি ছুটি চাইলে আমি কিছু মনে করব এমনটা ভাবছো কেন? কাল রবিবার তো এমনি ছুটি আছে, পাছে তুমি তাই ভাবো। স্কুল মাস্টারি বুদ্ধি আমার নয় ভাই, বরাদ্দ ছুটিকে আমি ছুটি বলিই না। যে ছুটি নিয়মিত তাকে ভোগ করা আর বাঁধা পশুকে শিকার করা একই কথা, ওতে ছুটির রস ফিকে হয়ে যায়। কদিন থেকে ছুটিতন্ত্র সম্বন্ধে তোমার মাথায় এত নতুন নতুন ভাব আসছে যে সেদিনও আমাকে এ নিয়ে উপদেশ দিয়েছিলে। এমন আর কিছুদিন চললেই ছুটি নিতে আমার হাত পেকে যাবে। সেদিন কি উপদেশ দিয়েছিলাম? ওই তো বলেছিলে যে অকর্তব্য বুদ্ধি মানুষের একটা মহৎ গুণ, তার ডাক পড়লেই একটুও দেরি করা উচিত না। আর বলেই বই বন্ধ করে তখনই বাইরে ছুট দিলে। বাইরে হয়তো একটা অকর্তব্যের কোথাও আবির্ভাব হয়েছিল, লক্ষ্য করিনি। কাজ উপস্থিত হলে প্রস্তুত হওয়া চাই, এ উপদেশের বাজার দর বেশি, একদম আকবরী মোহরের মতো। কিন্তু ওর উল্টো পিঠে খোদাই থাকা উচিত, অকাজ উপস্থিত হলে সেটাকেও বীরের মতো মেনে নেওয়া চাই। হ্যাঁ, তোমার বীরত্বের পরিচয় আজকাল প্রায়ই পাওয়া যাচ্ছে। জরুরি কাজটাকে এক কোপে বলি দেবার পবিত্র অষ্টমী তিথি তোমার জীবনের পঞ্জিকায় একদিন যখন আসবে, তখন দেবী পূজার বিলম্ব করো না ভাই। তারপরে বিজয়া দশমী আসতে দেরি হয় না। ঠিক আছে। হঠাৎ যে উৎসাহে অমিত ছুটির তত্ত্ব ব্যাখ্যায় মেতে উঠেছিল তার মূল কারণটা অনুমান করে জ্যোতির খুব মজা লেগেছিল। তার বয়স 20-এর কোঠায় অমিতের মনে যে চাঞ্চল্য উঠেছে, ওর নিজের মনেও তার আন্দোলনটা এসে লাগছে। জ্যোতি এতদিন লাবণ্যকে শিক্ষক জাতীয় বলেই শুধু ঠাউরেছিল, আজ অমিতের অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছে যে সে নারী জাতীয়। ছুটি মঞ্জুর হতেই জ্যোতি গেল চলে, কিন্তু লাবণ্যর দেখা নেই। অমিত ঘর ছেড়ে বাইরে বেরোল। সামনের বাগানে ফুলে ঢাকা গোলাপেট লতা, একধারে সূর্যমুখীর ভিড় আর একধারে চৌকো কাঠের টবে রয়েছে চন্দ্রমল্লিকা। ঢালু ঘাসের জমির ওপর একটা মস্ত ইউক্যালিপটাস, তারই গুঁড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসেছিল লাবণ্য। তার গায়ে আজ ছাই রঙের আলোয়ান, পায়ে জড়ানো রয়েছে সকালবেলার রোদ্দুর। কোলে রুমালের ওপর কিছু রুটির টুকরো আর ভাঙা আখরোট ছড়িয়ে রয়েছে। আজ সকালটা হয়তো জীব সেবাতেই কাটাবে ভেবেছিল লাবণ্য, কিন্তু ভুলে গেছে। অমিত কাছে এসে দাঁড়াতেই মাথা তুলে তার মুখের দিকে চেয়ে চুপ করে রইল লাবণ্য। মৃদু হাসিতে তার মুখখানা ছেয়ে গেল। অমিত সামনাসামনি বসে বলল, সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। লাবণ্য কোনো উত্তর না দিয়ে কাছেই একটা নিষ্ফলা পিচ গাছের দিকে একটা ভাঙা আখরোট ফেলে দিল। দেখতে দেখতে তার গুঁড়ি বেয়ে একটা কাঠবিড়ালি নেমে এলো। এই জীবটি লাবণ্যর মুষ্টি ভিখারি দলের একজন। উত্তর না পেয়ে অমিত আবার বলল, যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেব। দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটাতে হয়তো বা তোমার বদনাম হলো। এরকম নাম আমাকেই সাজে। তোমায় ডাকবো বন্যা, কি বলো? তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। না 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 না, কিছুতেই নয়। এসব বীজ মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। বেশ। তবে আমারও এরকম একটা বেসরকারি নাম চাই তো। ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়। বন্যা হঠাৎ এলো, তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সবসময় ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ।
কুলি ডাকতে হবে ডাকবার জন্য। তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। আচ্ছা, আমিও তোমার নামটা ছেঁটেই দেব, বলবো মিতা। চমৎকার। এই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধন 5 কানে পাছে সস্তা হয়ে যায়। সে ভয় মিছে নয়। তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো? কোনটা? অনন্যা। তাতে কি বোঝাবে? বোঝাবে তুমি যা তুমি তাই, তুমি আর কিছুই নও। সেটাই তো স্বাভাবিক। বলো কি, দৈবাত এক একজন মানুষকে দেখতে পাওয়া যায় যাকে দেখেই চমকে বলে উঠি এই মানুষটি একেবারে নিজের মতো, 5 জনের মতো নয়। সেই কথাটি আমি কবিতায় বলবো। তুমি কবিতা লিখবে? নিশ্চয়ই লিখব। কার সাধ্য রোধে তার গতি। তেমন মরিয়া হয়ে উঠলে কেন হঠাৎ? কারণ হলো কাল রাত্রির 2:30 পর্যন্ত কেবলই অক্সফোর্ড বুক অফ ভার্সেস এর এই পাতা ও পাতা উল্টেছি, কিন্তু ভালোবাসার কবিতা খুঁজেই পেলাম না যে। আগে সেগুলো পায়ে পায়ে ঠেকত। স্পষ্ট বুঝতে পারছি আমি লিখব বলেই সমস্ত পৃথিবী আজ অপেক্ষা করে আছে। এই দেখো, তোমার এই হাত আমার নিজের 2 হাতের মধ্যে চেপে ধরলাম। হাত জোড়া পড়ল, কলম ধরব কি দিয়ে? সবচেয়ে ভালো মিল হাতে হাতে মিল। এই যে তোমার আঙুলগুলো আমার আঙুলে আঙুলে কথা বলছে, কোনো কবি এমন সহজ করে কিছু লিখতে পারল না। কিছুই তো আমার সহজে পছন্দ হয় না, সেই জন্যই তোমাকে এত ভয় করি মিতা। কিন্তু আমার কথাটা বুঝে দেখো, রামচন্দ্র সীতার বিশুদ্ধতা যাচাই করতে চেয়েছিলেন বাইরের আগুনে, তাতেই সীতাকে হারালেন। কবিতার সত্যতা অন্তরের আগুনে যাচাই করতে হয়। যার মনে সেই আগুন নেই সে কি দিয়ে যাচাই করবে? আমার মনে আজ আগুন জ্বলছে, সে আগুনের ভিতর দিয়ে আমার পুরনো সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কবিদের হট্টগোলের মাঝখানে দাঁড়িয়ে আজ আমাকে বলতেই হলো, তোমরা অত চেঁচিয়ে কথা কইও না, ঠিক কথাটি আস্তে বলো। For God's sake hold your tongue and let me love. অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইল। তারপরে একসময় লাবণ্যর হাতটা তুলে ধরে অমিত নিজের মুখের উপর বুলিয়ে নিয়ে বলল, ভেবে দেখো বন্যা, আজ এই সকালে ঠিক এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে কত অসংখ্য লোক কত কিছু চাইছে। যে অল্প কজন লোক পেল, আমি তাদের মধ্যে একজন। পৃথিবীতে আশ্চর্য ঘটনাগুলো যেন চোখেই পড়তে চায় না, অথচ পৃথিবী তোল পাড় করে পলিটিক্সের ফাঁকা বুলি আওড়ায় যে, তারই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। কে জানে, হয়তো এটাই ভালো। কোনটা ভালো? এই যে সংসারের আসল জিনিসগুলো হাটে বাটেই চলাফেরা করে বেড়ায়, অথচ বাজে লোকের চোখের ঠোকর খেয়ে খেয়ে মরে না। আচ্ছা বন্যা, আমি তো বকেই চলেছি, তুমি চুপ করে বসে কি ভাবছো বলো তো? তোমার এই চুপ করে থাকা যেন মাইনে না দিয়ে আমার সব কথাকে বরখাস্ত করে দেওয়ার মতো। তোমার কথা শুনে আসলে আমার খুব ভয় হয় মিতা। ভয়? কিসের ভয়? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাই না মিতা। কিছু না ভেবেই তুমি এতটা দিতে পারো? তুমি যখন বললে কর্তামার সম্মতি দিয়েছেন, আমার আমার মনটা কেমন যেন করে উঠল। মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরাই তো পড়তে হবে। মিতা, তোমার রুচি, তোমার বুদ্ধি আমার থেকে অনেক উপরে। তোমার সঙ্গে একসাথে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে অনেক দূরে পিছিয়ে পড়ব, তখন আর তুমি আমাকে ফিরেও ডাকবে না। সেদিন অবশ্য আমি তোমাকে একটু দোষ দেব না। না না, কিছু বলো না, আমার কথাটাকে শোনো। মিনতি করে বলছি,
আমাকে বিয়ে করতে চেও না। বিয়ে হয়ে যাওয়ার পরে গিট খুলতে গেলে তাতে আরও জট পড়বে। তোমার কাছ থেকে যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট, জীবনের শেষ পর্যন্ত চলবে। তুমি কিন্তু নিজেকে ভুলিও না। তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছ? মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভেতরে ভেতরে জানো, মানতে চাও না। পাছে যে রস এখন ভোগ করছো তাতে একটুও খটকা বাঁধে। তুমি তো সংসার ফাঁদবার মানুষ নও। তুমি রুচি তৃষ্ণা মেটাবার জন্য ফেরো। সাহিত্যে সাহিত্যে তোমার বিহার, আমার কাছেও সেই জন্যই তুমি এসেছ। বলবো ঠিক কথাটা? বিয়েটাকে তুমি মনে মনে জানো ভালগার, যাকে তুমি সর্বদাই বলো ভালগার। ওটা শাস্ত্রের দোহাই পাড়া সেই সব বিষয় লোকের পোষা জিনিস যারা সম্পত্তির সঙ্গে সহধর্মিনীকে মিলিয়ে নিয়ে খুব মোটা তাকিয়া ঠাসান দিয়ে বসে, তাদের জন্য। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। মিতা, ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারি। তোমাকে বলাতে গিয়ে একটু যেন ফাঁকি না দিই। তুমি যা আছো ঠিক তাই থেকো। তোমার রুচিতে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকুই লাগুক, কিন্তু একটুও তুমি দায়িত্ব নিও না। আমি তাতেই খুশি থাকবো। কি আশ্চর্য করে আমার চরিত্রের ব্যাখ্যা তুমি করলে বন্যা। কিন্তু একটা জায়গায় তোমার ভুল হয়েছে। মানুষের চরিত্র জিনিসটাও বদলায়। ঘর পোষা অবস্থায় তার শিকল বাঁধা দশা, তারপরে একদিন ভাগ্যের হঠাৎ এক ঘায়ে তার শিকল কাটে, সে ছুট দেয় অরণ্যে। তখন তার আর এক মূর্তি। আজ তুমি তার কোনটা? যেটা এর আগে আমার সঙ্গে কোনোদিন মেলেনি সেইটা। এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল, তাতে দেখাশোনা হয়েছে, চেনাশোনা হয়নি। তুমি নিজেই বলো বন্যা, তোমার সঙ্গেও কি আমার সেই আলাপ? বন্যা, বাইরে বাইরে দুই নক্ষত্র পরস্পরকে সালাম করতে করতে প্রদক্ষিণ করে চলে। কায়দাটা বেশ শোভন, নিরাপদ। সেটাতে যেন তাদের রুচির টান আছে, কিন্তু মর্মের মিল নেই। হঠাৎ যদি মরণের ধাক্কা লাগে, তখন দুজনের লণ্ঠন নিভে গিয়ে দুয়ে মিলে এক হয়ে উঠবার আগুন জ্বলে ওঠে। সেই আগুন জ্বলছে, অমিত রায় বদলে গেছে। তুমি আমার তাল বদলিয়ে দিয়েছ বন্যা। সেই তালেই তো তোমার সুরে আমার সুরে গাঁথা পড়ল। লাবণ্য এতক্ষণ চুপ করেই ছিল, এখনো তাই রইল। তার চোখের পাতা ভিজে এলো, তবু তার মনে হলো অমিতের মনের গড়নটা সাহিত্যিকদের মতো। ওর জীবনের প্রত্যেকটা অভিজ্ঞতা ওর মুখের কথায় উচ্ছ্বসিত হয়ে প্রকাশ পায়, আর ও তাতেই আনন্দ পায়। লাবণ্যকে যেন ওর প্রয়োজন ঠিক এই কারণেই। যেসব কথা ওর মনে বরফ হয়ে জমে আছে, ও নিজে যার ভার বোধ করে কিন্তু আওয়াজ পায় না, লাবণ্যর উত্তাপে আসলে তাকেই গলিয়ে ঝরিয়ে দিতে চায় সে। দুজনে অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর লাবণ্য হঠাৎ এক সময় প্রশ্ন করল, আচ্ছা মিতা, তুমি কি মনে করো না যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন? তার স্বপ্নকে অমর করবার জন্য এই মৃত্যুর দরকার ছিল, তোমার মনে হয় না? আসলে এই মৃত্যুই মমতাজের সবচেয়ে বড় প্রেমের দান। তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি, তাঁর আনন্দ রূপ ধরেছে। তোমার কথায় তুমি ক্ষণে ক্ষণে আমাকে চমক লাগিয়ে দিচ্ছ বন্যা। তুমি নিশ্চয়ই কবি। আমি চাইনি কবি হতে। কেন চাও না?
জীবনের উত্তাপে কেবল কথার প্রদীপ জ্বালাতে আমার মন চায় না, তাই জগতে যারা উৎসব সভা সাজানোর হুকুম পেয়েছে কথা তাদের পক্ষেই ভালো। আমার জীবনের তাপ জীবনের কাজের জন্যই। বন্যা, তুমি কথাকে অস্বীকার করছো? জানো না তোমার কথা আমাকে কেমন করে জাগিয়ে দেয়? তুমি কি করে জানবে তুমি কি বলো আর সে বলার কি অর্থ? না, আবার দেখছি নিবারণ চক্রবর্তীকে ডাকতে হবে। ওর নাম শুনে শুনে তুমি বিরক্ত হয়ে গেছো জানি, কিন্তু কি করব বলো? এ লোকটা আমার মনের কথার ভান্ডারই যে। জানো বন্যা, তোমার মনের মধ্যে এমন একটা স্বচ্ছতা আছে যে আকাশের সমস্ত আলো সহজেই তাতে প্রতিবিম্বিত হয়। তোমার সব কিছুর মধ্যে ছড়িয়ে পড়া সেই আলো আমি দেখতে পাই। তোমার মুখে, তোমার হাসিতে, তোমার কথায়, তোমার স্থির হয়ে বসে থাকায়, তোমার রাস্তা দিয়ে চলায়। আজি মাঝে মাঝে আমার ছায়ারে দুলায় খেলায়ও তারই এক ধারে, সে ছায়ারি সাথে হাসিয়া মিলায়ও কলধ্বনি। দিও তারে বাণী, যে বাণী তোমার চিরন্তনী। সংসারের যেসব কঠিন অচল পাথরগুলোর ওপর দিয়ে তুমি চলো, তারাও তোমার চলার সংঘাতে সুরে বেজে ওঠে। তোমার চলার সঙ্গে সঙ্গেই তোমার বলাও মিশে যায় বন্যা। যতই আমার আলো থাক আর ধ্বনি থাক, তোমার ছায়া তবু ছায়াই মিতা। সে ছায়াকে আমি ধরে রাখতে পারবো না। কিন্তু একদিন হয়তো দেখবে আর কিছু যদি নাও থাকে, আমার বাণী রূপ রয়েছে। কোথায়? নিবারণ চক্রবর্তীর খাতায়? আশ্চর্য কিছু নয়। তাহলে হয়তো কোনো একদিন কেবল নিবারণ চক্রবর্তীর ফোয়ারার মধ্যেই তোমার মনটিকে পাবো, আর কোথাও নয়। দিদি, মা বলে পাঠালেন খাবার তৈরি হয়ে গেছে। অমিত চলতে চলতে ভাবতে লাগলো যে লাবণ্য বুদ্ধির আলোতে সবটাই স্পষ্ট করে জানতে চায়। মানুষ স্বভাবত যেখানে নিজেকে ভোলাতে চায়, লাবণ্য সেখানেও নিজেকে ভোলাতে পারে না। আর তাই লাবণ্যর কথার প্রতিবাদও করতে পারে না অমিত। অমিত ভাবে, নদী যেমন তীর ধরে চলতে চলতে ক্রমশ তীর থেকে দূরে সরে সরে যায়, তেমনি জীবনকে ছুঁয়ে চলতে চলতে সে কি রচনার স্রোত নিয়ে জীবন থেকেই সরে সরে যাচ্ছে? অথচ অন্তরাত্মার গভীর উপলব্ধি বাইরে তো প্রকাশ করতেই হয়। আর এইখানেই কি মেয়েরা পুরুষদের থেকে আলাদা হয়ে যায়? পুরুষ তার সমস্ত শক্তি দিয়ে সৃষ্টি করতে করতে এগিয়ে নিজেকেই ভুলে যায়, আর মেয়েরা সমস্ত শক্তিকে খাটায় শুধু তাকেই রক্ষা করতে। রক্ষা আর সৃষ্টি কি পরস্পরের বিপরীত? এমন কেন হলো? এক জায়গায় এসে এরা পরস্পরকে কেন আঘাত করবেই? যেখানে খুব করে মিল, সেখানেই মস্ত বিরুদ্ধতা। অমিত মনে মনে বোঝে, সব থেকে বড় যে পাওয়া সে মিলনে নয়, সে মুক্তি। এ কথাটা ভেবে অমিতের কষ্ট হলো, কিন্তু ওর মন এটাকে অস্বীকার করতেও পারল না। লাবণ্যর একটি কথায় যোগমায়ার মনে সেদিন বেশ খটকা লাগলো। অভিজ্ঞ চোখে অনেক কিছুই স্পষ্ট দেখা যায়। তিনি সেদিন লাবণ্যকে নিয়ে বসলেন। লাবণ্যকে বললেন, মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ? ঠিক বুঝেছি মা। অমিত ভারী চঞ্চল, সে কথা আমি মানি। সেই জন্যই ওকে এত স্নেহ করি। দেখো না কেমন তোর এলো মেলো, হাত থেকে সবই যেন কেমন পড়ে পড়ে যায়। ওকে সবই যদি ধরে রাখতেই হতো, হাত থেকে কিছুই যদি খসে খসে না পড়তো, তাহলেই ওর বিপদ হতো। ওর নিয়ম হচ্ছে, হয় উনি পেয়েও পাবেন না, নয় উনি পেয়েই হারাবেন। যেটা পাবেন সেটা রাখা ওর ধাতের সঙ্গে মেলে না মা। সত্যি করে বলি বাছা, ওর ছেলে মানুষই কিন্তু আমার ভারী ভালো লাগে। সেটা হলো মায়ের ধর্ম। ছেলে মানুষিতে দায় যত কিছু সব মায়ের, আর ছেলের যত কিছু সব খেলা। কিন্তু দায় নিতে যে পারে না, তার উপরে দায় চাপাতে আমাকে কেন বলছো?
দেখছ না লাবণ্য, ওর অমন দুরন্ত মন আজকাল কেমন অনেকখানি ঠান্ডা হয়ে গেছে। যাই বলো, ও তোমাকে ভালোবাসে। তা বাসেন, তবে আর ভাবনা কিসের? কর্তামা, ওর যেটা স্বভাব তার উপর আমি জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না। আমি তো জানতাম লাবণ্য ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও। কর্তামা, সে অত্যাচারের ক্ষেত্র আছে, কিন্তু ভাবের ওপর অত্যাচার সয় না। সাহিত্যে ভালোবাসার বই যতই পড়লাম দেখলাম, যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি, নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্য সেখানে জুলুম হয়েছে। যেখানে মনে করেছে নিজের মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করে নেব, সেইখানেই ভালোবাসার ট্র্যাজেডি ঘটেছে। ভালোবাসা ভেঙে গেছে। তা মা, দুজনে মিলে সংসার পাততে গেলে পরস্পর পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে চলবেই বা কেন? ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজেই করা যায়। যেখানে নেই সেখানে হাতুড়ি পিটোতে গিয়ে তুমি যাকে বলছো ট্র্যাজেডি, তাই ঘটে। সংসার পাতবার জন্যই যে মানুষ তৈরি তার কথা ছেড়ে দাও, সে তো মাটির মানুষ। সংসারের প্রতিদিনের চাপেই তার গড়ন পিটন আপনিই ঘটতে থাকে। কিন্তু যে মাটির মানুষ একেবারেই নয়, সে নিজের স্বাতন্ত্র্য কিছুতেই ছাড়তে পারে না। যে মেয়ে তা বোঝে না, সে যতই দাবি করে ততই সে হয় বঞ্চিত। আর যে পুরুষ তা বোঝে না, সে যতই টানা হ্যাচড়া করে ততই আসল মানুষটাকে হারায়। আমার বিশ্বাস, অধিকাংশ ক্ষেত্রেই আমরা যাকে পাওয়া বলি সে আর কিছু নয়। হাত করা হাতকে যেরকম পায় সেই আর কি। তা তুমি কি করতে চাও লাবণ্য? বিয়ে করে দুঃখ দিতে চাই না কর্তামা। বিয়ে সকলের জন্য নয়। জানো কর্তামা, খুঁতখুঁতে মন যাদের, তারা মানুষকে একটু একটু বাদ দিয়ে দিয়ে বেছে বেছে নেয়। কিন্তু বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ বড় বেশি কাছাকাছি এসে পড়ে। তখন আর মাঝে কোনো ফাঁক থাকে না। তখন একেবারে গোটা মানুষকে নিয়েই কারবার করতে হয়, খুব কাছ থেকে। তখন আর কোনো একটা অংশ ঢেকে রাখবার জো থাকে না। লাবণ্য, তুমি নিজেকে জানো না, তোমাকে নিতে গেলে কিছুই বাদ দিয়ে নেওয়ার দরকার হবে না। কিন্তু উনি তো আমাকে চান না, যে আমি সাধারণ মানুষ, ঘরের মেয়ে। তাকে উনি দেখতে পেয়েছেন বলে মনেই হয় না। আমি যেই ওর মনকে স্পর্শ করেছি, অমনি ওর মন অবিরাম অজস্র কথা বলে উঠেছে। সেই কথা দিয়ে উনি কেবলই আমাকে গড়ে তুলেছেন। ওর মন যদি ক্লান্ত হয়, কথা যদি কখনো ফুরিয়ে যায়, তখন তার মনে হবে নিতান্ত সাধারণ মেয়ে, ওর সৃষ্টি নয়। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় কর্তামা, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না। তোমার মনে হয় অমিত তোমার মতন মেয়েকেও সম্পূর্ণ মেনে নিতে পারবে না? স্বভাব যদি বদলায় তবে পারবেন, কিন্তু বদলাবেই বা কেন? আমি তো চাই না। তাহলে তুমি কি চাও? যতদিন পারি না হয় ওর কথার সঙ্গে, ওর মনের খেলার সঙ্গে মিশে স্বপ্ন হয়েই থাকবো। আর স্বপ্নই বা তাকে বলবো কেন? সে আমার একটা বিশেষ জন্ম, একটা বিশেষ রূপ, একটা বিশেষ জগতে সে সত্য হয়ে দেখা দেবে। না হয় সে গুটি থেকে বের হয়ে আসা 2-4 দিনের একটা রঙিন প্রজাপতিই হলো। তাতে দোষ কি? জগতে প্রজাপতি যে আর কিছুর চেয়ে কম সত্য তা তো নয়। না হয় সে সূর্যোদয়ের আলোতে দেখা দিল আর সূর্যাস্তের আলোতে মরেই গেল। তাতেই বাকি। কেবল এইটুকুই দেখা যায় যে সেটুকু সময় যেন ব্যর্থ হয়ে না যায়। সে না হয় বুঝলাম, তুমি অমিতের কাছে না হয় ক্ষণকালের মায়া হয়েই থাকবে। আর নিজে তুমিও কি বিয়ে করতে চাও না? তোমার কাছে অমিতও কি মায়া? তুমি যখন তর্ক করো তখন বুঝতে পারি তুমি অনেক বই পড়া মেয়ে। তোমার মতন করে ভাবতে বা কথা বলতেও পারি না। হয়তো কাজের বেলাতেও এত শক্ত হতে পারি না, কিন্তু তর্কের ফাঁকের মধ্যে দিয়েও যে তোমাকে আমি দেখেছি মা। সেদিন রাত তখন 12টা হবে। দেখলাম
তোমার ঘরে আলো জ্বলছে। ঘরে গিয়ে দেখি তোমার টেবিলের ওপর নুয়ে পড়ে দু হাতের মধ্যে মুখ রেখে তুমি কাঁদছ। এ তো ফিলোসফি পড়া মেয়ে নয়। একবার ভাবলুম সান্ত্বনা দিয়ে আসি, তারপরে ভাবলুম সব মেয়েকেই কাঁদবার দিনে কেঁদে নিতে হবে। তুমি ভালোবাসতে চাও, মন প্রাণ দিয়ে সেবা না করতে পারলে তুমি বাঁচবে কি করে? ওকে কাছে না পেলে তোমার চলবে না মা। বিয়ে করব না বলে হঠাৎ পণ করে বসো না লাবণ্য। একবার তোমার মনে একটা জেদ চাপলে আর তোমাকে সোজা করা যায় না, তাই ভয় হয়। তোমাকে দেখে আমার অনেকবার মনে হয়েছে, অনেক পড়ে অনেক ভেবে তোমাদের মন বেশি সূক্ষ্ম হয়ে গেছে। তোমার চিন্তা ভাবনার সাথে আমাদের সংসারটা মেলে না মা। আমাদের সময়ে মনের যেসব আলো অদৃশ্য ছিল, তোমরা আজ যেন সেগুলোকেও ছাড়ান দিতে চাও না। তারা দেহের মোটা আবরণটাকে ভেদ করে দেহটাকেই যেন আড়াল করে দিচ্ছে। আমাদের আমলে মনের মোটা মোটা ভাবনাগুলো নিয়ে সংসারের সুখ দুঃখ সমস্যা কিছু কম ছিল না মা। কিন্তু আজ তোমরা সেগুলোকে এতই বাড়িয়ে তুলছো যে কিছুই আর সহজ রাখলে না। লাবণ্য একটুখানি হাসল, ভাবল যে যুক্তিটা যোগমায়ার মাথায় এসেছে সেই যুক্তিও তো সূক্ষ্ম। যোগমায়ার মা ঠাকুরুন এ কথা এমন করে বুঝতেন না। লাবণ্য বলল, কর্তামা, কালের গতিকে মানুষের মন যতই স্পষ্ট করে সব কথা বুঝতে পারবে, ততই শক্ত করে তার ধাক্কা সইতেও পারবে। অন্ধকারকে মানুষ ভয় পায়, সেটা অস্পষ্ট বলে। লাবণ্য, আজ আমার বোধ হচ্ছে তোমাদের দুজনের দেখা না হলেই ভালো হতো। না না, তা বলো না। যা হয়েছে ছাড়া আর কিছু যে হতে পারতই আমি ভাবতেই পারি না। একসময় আমার বিশ্বাস ছিল যে আমি নিতান্তই শুকনো, কেবল বই পড়ব আর পাশ করব, এমনি করেই আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলুম আমিও ভালোবাসতে পারি। এর চেয়ে আর কি চাই? আমাকে বিয়ে করতে বলো না কর্তামা। কথাটা বলে চৌকি থেকে মেঝেতে নেমে যোগমায়ার কোলে মাথা রেখে কাঁদতে লাগলো লাবণ্য। অমিতকে ভালোবাসা সত্ত্বেও তাকে বিয়ে করতে কেন রাজি নয় লাবণ্য? কি হলো তার? শেষের কবিতার শেষ পর্ব শুনুন আগামী সপ্তাহে। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতার প্রথম পর্ব। আজকের প্রশ্ন, যোগমায়াকে কি বলে ডাকে লাবণ্য? গত সপ্তাহের প্রিয়তম গল্পের প্রশ্ন ছিল হৃদয়নাথ কোথায় থাকত? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন ফারহান দফাদার, মৌসুমী খাতুন, প্রিয়া নস্কর, শিউলি সরকার, সুনীতি মুখার্জি, করণ বিশ্বাস, কৃষ্ণা দাস বিশ্বাস, স্বস্তিকা ভৌমিক, দীপঙ্কর রায় ও ইন্দ্রনীল। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।